রেকর্ড। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে আমরা একটু আমি 3টা সফটওয়্যারের কথা বলছিলাম। সেটা হচ্ছে জুম আমাদের এই কমিউনিকেশনের জন্য, আর হচ্ছে একটা ভিএস কোড, এটাকে বলা হয় ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে। আর হচ্ছে একটা ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার হলে হয়, তবে আমি বলছিলাম মাইক্রোসফট এজটা নামানোর জন্য আর কি। আচ্ছা দেখি। আচ্ছা, এখন আমরা শুরু করব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, যেটা আমি বলছিলাম একদম বেসিক থেকে। এখন যদি এরকম বলা হয় যে আসলে ওয়েবসাইট কি, আমরা যদি একটু গুগলিং করি হোয়াট ইজ ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে কিছু পেজের কম্বিনেশন, মানে একটা ওয়েবসাইট কতগুলো পেজ থাকবে, পেজগুলো অবশ্যই ওই ওয়েবসাইটের রিলেটেড হতে হবে। এবং এবং একটা ওয়েবসাইটের অবশ্যই একটা ডোমেন থাকা লাগবে। এখন ডোমেন বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন আমরা যদি কখনো গুগলে যেতে চাই তাহলে লিখি google.com, ফেসবুকে যেতে চাইলে লিখি facebook.com। এই যে নামগুলো, এই নামগুলোরে বলা হয় ডোমেন। এবং ডোমেন বলতে হ্যাঁ, আমাদের যেমন একটা নাম রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, আমাদের নামের সাথে আমাদের যেমন আমরা একে অপরের সাথে কানেক্ট হওয়ার জন্য নাম ব্যবহার করি, এরকম ডোমেন ব্যবহৃত হয়ে থাকে। এখন আধুনিক যুগে যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা যেটা দিয়ে শুরু করব একদম বেসিক, সেটা হচ্ছে HTML। যে কোনো ওয়েবসাইটের ভিতরে যদি যদি তুমি যাও, যেমন ইভেন ফেসবুক, তাহলে দেখবে যে এটা একটা HTML দিয়ে লেখানো হয়েছে। এই যে কোডগুলা দেখতেছো তোমরা, এখানে অধিকাংশ HTML কোড রয়েছে। HTML আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা একটু আগে যেটা বলছিলাম যে ডোমেন, ডোমেন হচ্ছে নাম, একটা ওয়েবসাইটের নাম। এবং প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা স্বাভাবিকভাবে ধরে নেব যে অনেকগুলো পেজ থাকবে, প্রতিটা পেজে হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকতে পারে। যেমন এই যে গুগলে আমরা গেছি, গুগলে আমরা যদি এখানে যাই, এটা ইমেজের জন্য একটা পেজ, এটা ম্যাপের জন্য একটা পেজ, তারপরে হয়তো নিউজের জন্য এখানে আরেকটা পেজ রয়েছে, এরকম আর কি। এখন একটা বেসিক ওয়েবসাইট যদি আমরা তুলনা করি, বেসিক HTML ওয়েবসাইট, ধরো একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইটে প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু অংশ রয়েছে। সেটা হচ্ছে আমরা একদম যে উপরে অংশটা রয়েছে, আমার মাউসকে দেখা যায় কেমন? জি জি মোহাম্মদ, দেখা যায়। আচ্ছা, এই যে আমার মাউসটা এখন তো এখানে রয়েছে, এটাকে আমরা বলবো হেড। আর আর এই যে অংশটা দেখা যাচ্ছে, এই যে W3 স্কুল লেখা, এই অংশটা হচ্ছে হেডার বলা হয়ে থাকে, হেডার। আর এখানে যে বিভিন্ন পেজ রয়েছে, আমি একটু আগে যেটা বলছিলাম যে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে, এগুলো একটা পেজ। তো এটাকে আমরা বলবো মেনু, যেখানে থেকে আমরা বিভিন্ন পেজে যাইতে পারি, যেমন একটা পেজ একটা পেজ, এটাকে আমরা বলতেছি মেনু। মেনুটা সবসময় হেডারে থাকে, মানে এই যে মেনু, তারপরে এটা মনে করো এই ওয়েবসাইটের একটা লোগো। যেমন তুমি যদি গুগলে যাও, গুগলেরও কিন্তু একটা লোগো আছে, ফেসবুকের যেমন একটা ছবি আছে, এটা হচ্ছে গুগলের লোগো। তো এই যে ওয়েবসাইটে আমরা গেছি, এখানে রয়েছে, এটা হচ্ছে W3 স্কুল, এদের লোগো হচ্ছে এটা, এটা হচ্ছে মেনু। আর এই যে মাঝখানে যে এরিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে বডি। আর মেনু এবং এই যে লোগো এসব যেখানে থাকে, মানে উপরে যে অংশটা, সেটা হচ্ছে হেডার। একদম উপরে যেটা, এই যে HTML টিউটোরিয়াল, এটাকে আমরা বলবো হেড। তাহলে এটা গেল হচ্ছে হেড, এটা গেল হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি। আর একদম নিচে, এই যে নিচে সাধারণত যেগুলো থাকে বিভিন্ন লিঙ্ক, ঠিক এই সম্পূর্ণটাকে আমরা বলবো ফুটার। ক্লিয়ার? আচ্ছা, আর এই জি জি সাইডে এটা সাইড বার। সবসময় যে সাইড বার থাকবে এমনটা কোনো কথা নেই, অনেক ওয়েবসাইট রয়েছে যার কোনো সাইড বার নেই। যেমন যদি গুগলে আমরা সার্চ করতেছি, এখানে কিন্তু কোনো সাইড বার নেই। গুগলে দেখো যখন আসতেছে, এখানে কোনো সাইড বার নেই। ফেসবুক যদি বলো, তাহলে আমরা এই যে মেসেজ এখানে আসতেছে, এটাকে আমরা সাইড বার বলতে পারি। আচ্ছা,
এখন আমরা একটা ওয়েবসাইট খুব ফলো করব, যেখানে আমাদের খুব সুন্দরভাবে সবকিছু দেওয়া রয়েছে। এটা হচ্ছে W3 স্কুল। আমি লিংক পাঠিয়ে দিব। আমরা তো HTML দিয়ে শুরু করব, এজন্য এই লিংকটা পাঠিয়ে দিলে হচ্ছে। দেখো w3school.com/html। HTML কিভাবে লিখতে হয়, তারপরে তার যাবতীয় সবকিছু এখানে বর্ণনা করা রয়েছে। আমি কোড করে দেখাবো, জাস্ট বলতেছি আর কি। আরেকটা হচ্ছে CSS। CSS টা আমি পরে আসি, আগে HTML এ আসি। আচ্ছা, আমরা একটা ছবি থেকে আমরা একটা HTML করব। ছবি বলতে আমি বোঝাচ্ছি, একটু দাঁড়ান। HTML PSPG। আচ্ছা, এটা এটা মনে করো একটা ছবি। এখানে দেখো, এদের হেডার হচ্ছে এই অংশটা, যেখানে মাই ওয়েবসাইট লেখা, একটা কম্পিউটার আইকন রয়েছে এবং মাই ওয়েবসাইট রয়েছে। ধরে নিলাম আমরা এই ওয়েবসাইটের একটা পেজ হচ্ছে এটা। এটা কোন পেজ? হোম পেজ। আমাদের আরো কিছু পেজ রয়েছে এখানে, হয়তো অ্যাবাউট থাকবে, অ্যাবাউট একটা পেজ থাকবে, ইন্টারেস্টিং থিংস, বোরিং থিংস, কন্ট্রাক্ট, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। এখন এইটা একটা পেজ, এটা কিন্তু কোনো ওয়েবসাইট না। একটা ওয়েবসাইটের, সরি, এটা একটা ইমেজ, একটা ওয়েবসাইটের একটা ইমেজ, যেখানে তুমি এখানে হোমে ক্লিক করতে পারতেছো না, অ্যাবাউটে ক্লিক করতে পারতেছো না, বা এর কোনো কিছু কিন্তু জীবিত না, মৃত। তার মানে একটা ছবি এর জন্য মৃত। এটাকে আমাদের কোড করে জীবিত করতে হবে। জীবিত করা বলতে আমি বোঝাচ্ছি যে হোমে ক্লিক করলে হোমে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে আরেকটা পেজে যাবে, এগুলোতে ক্লিক করলে আরেকটা পেজে যাবে। এই লেখাগুলো হয়তো কপি করা যাবে, এই ইমেজটা হয়তো এখানে কপি করা যাবে। পুরাটা আমাদের একটা ইমেজ দেওয়া রয়েছে। তো এইটাকে আমরা কি করে একটা HTML ব্যবহার করে কিভাবে এরকম একটা পেজ তৈরি করতে পারি। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারে যে কোনো লোকেশনে, ধরো আমি এখানে এখানে যে কোনো লোকেশনে একটা ফোল্ডার করবা। ফোল্ডারটা মানে হচ্ছে, ধরে নেবা এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা আজকে একটা প্রজেক্ট করতেছি, যেটা একটা মাত্র পেজ আছে, হয়তো দুইটা তিনটা থাকবে, দুইটা তিনটা হতে পারে। সেই প্রজেক্টটার জন্য বা সেই ওয়েবসাইটটার জন্য আমরা একটা ফোল্ডার করলাম। তো এটা মনে করো নাম দিলাম আমরা, সাপোজ এটা কি মাই ওয়েবসাইট, যেটাই দাও না কেন, প্রজেক্টের নাম দিতে হবে, রিলেটিভ নাম। আচ্ছা, এর ভিতরে কিছুই নেই, ফাঁকা। এখন আমরা যেটা বলছিলাম যে VS কোড ব্যবহার করে ওখানে অনেকগুলো ফাইল তৈরি করব। তো VS কোডের উপরে এখানে দেখবা ফাইল মেনু আছে। এখান থেকে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করবা। ক্লিক করে তুমি যে ফোল্ডারটা তৈরি করছো, সে সময় আমি এইমাত্র যেটা তৈরি করলাম মাই ওয়েবসাইট, সেই ফোল্ডারটা নিয়ে আসলাম। এই যে ফোল্ডারটা আমি মেইনলি এখানে ইম্পোর্ট করছি, মানে এখানে আমরা কিছু ফাইল তৈরি করব, তার ভিতরে আবার লিখবো, সেই জন্য। এটা একটা ওয়েবসাইটের একদম শুরুতে যে ফাইলটা লিখতে হয় সেটাকে বলা হয় থাকে ইন্ডেক্স ফাইল। তো সেটা যেহেতু আমরা HTML লিখবো, সেটার নাম দেবো হচ্ছে ইন্ডেক্স। আর আমি বলছি আমরা HTML লিখবো, এই জন্য সেই ফাইলটার এক্সটেনশন হবে HTML। এক্সটেনশন যেমন মনে করো আমরা MP4 গান শুনি, MP3 গান শুনে, এই যে .mp3 .mp4 এইগুলোরে বলা হয়ে থাকে ফাইল এক্সটেনশন। তো আমরা এখন একটা HTML ফাইল তৈরি করতেছি, যার ভিতরে এখানে HTML কোড আমরা লিখবো। সেই ফাইলটার নাম, প্রথম যেটা তৈরি করব সেটার নাম অবশ্যই ইন্ডেক্স হতে হবে। আর যেহেতু HTML লিখবো সেজন্য HTML লিখছি, .html লিখছি এক্সটেনশন। এখন আমরা একটা এই পেজটা যে তৈরি করলাম, এই পেজের ভিতরে এখনো কিছু নাই। এখন এই পেজটা যদি আমরা ওপেন করতে চাই, পেজটা ওপেন করব কিভাবে? পেজটা এই যে এটা ধরে নিয়ে ওই যে তোমার যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার উপর ছেড়ে দিলে ওপেন হয়ে যাবে এই পেজটা। বা এখানে তোমাদের উইন্ডোজে দেখবা ওপেন উইথ আসবে, সেখানে ক্লিক করলে তুমি ব্রাউজার ওপেন করবা। তার মানে এই যে পেজটা চলে আসছে, দেখো আমাদের হেডে অলরেডি কিছু চলে আসছে। এখানে সব পুরাটাই ফাঁকা রয়েছে, কারণ আমরা এখানে কিছু অ্যাড করিনি, এখানে কিছুই অ্যাড করিনি। এখন আমরা অ্যাড করা শুরু করব। এখন আমরা
এই এই যে ওয়েবসাইটটা আমি একটু আগে বললাম যে আমরা এটাই ফলো করব W3 স্কুল HTML এর জন্য এখান থেকে একদম শুরু করব। তো একটা HTML এখানে দেখো যে একটা HTML কেমন হবে দেখতে, মানে শুরুটা কেমন হবে। তো একদম শুরুতে এই লেখাটা থাকতে হবে ডক-ট্যাব HTML। এটা দ্বারা বোঝায় যে আমরা নিচে HTML লেখা শুরু করতেছি, বা এটা বলতে পারো যে নিচে যে কোড লেখা রয়েছে সেটা HTML এ লেখা রয়েছে। এটা HTML ভার্সনেরও একটা বিষয় রয়েছে, এটা পরে দেখাবো। আচ্ছা, আমি ওখানে না দেখে এটা বাদ দিচ্ছি, আমি এখানে করতেছি, সমস্যা নেই। ডক-ট্যাব HTML এই জিনিসটা আমরা লিখবো একদম উপরে। এবার আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করব। ট্যাগ এইগুলোরে বলা হয়ে থাকে ট্যাগ, যেমন হেড একটা ট্যাগ, টাইটেল হচ্ছে একটা ট্যাগ, বডি হচ্ছে একটা ট্যাগ, এইসন একটা ট্যাগ, পি হচ্ছে একটা ট্যাগ। ভিন্ন ভিন্ন কাজের জন্য আমরা ভিন্ন ভিন্ন ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। এখন একদম বেসিক যে স্ট্রাকচারটা, সেখানে কিছু ট্যাগ অবশ্যই তোমাকে দিতে হবে, যেমন HTML ট্যাগ। তো প্রথম ট্যাগটা আমরা কিভাবে দিচ্ছি একটু খেয়াল করো। এটা হচ্ছে কি বলে, লেস দ্যান বলে HTML, তারপরে গ্রেটার দ্যান দিলাম। এটা অটো দেখো, ও একটা এন্ড ট্যাগ নিয়ে নিল অটো, এটা কিন্তু আমি লিখিনি, এটা কোড এই এডিটরের কারণে, এই যে কোড এডিটরটা এরকম। আমি ধরো HTML লিখছি, তার মানে এই যে একটা ট্যাগ, এই ট্যাগটা আমরা শুরু করলাম, এবার হচ্ছে আমরা ট্যাগটা শেষ করব। ট্যাগ শেষ একই রকমই, শুধু একটু ডিফারেন্ট, একটু খেয়াল করো। শুধু এইখানে একটা স্ল্যাশ হবে, ফরওয়ার্ড স্ল্যাশ বলে যেটারে আর কি। প্রত্যেকটা ট্যাগ আমরা মোটামুটি 90% ট্যাগে শুরু হবে এবং শেষ হবে একই ভাবে। যে যে ট্যাগ শুরু হবে ঠিক সেইভাবে শেষ হবে, শুধুমাত্র এই জিনিসটা সামনে, এই জিনিসটা এক্সট্রা থাকবে। এখন HTML ট্যাগটা দিলাম। এখন HTML এর ভিতরে দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এটাকে দেওয়ার সাথে ও নিয়ে নিচ্ছে, এটা আসলে ইসের জন্য আর কি, এই এডিটরের জন্য নিয়ে নিচ্ছে। আমি হেড লিখছি, তার মানে এটা ক্লোজিংটা ও নিয়ে নিচ্ছে। আমরা সুন্দর দেখানোর জন্য একটু ফরম্যাট করে লিখি যে এটা একটা বক্স, তার ভিতরে যা কিছু হবে সেটা একটু সরে হবে, মানে একটা সরে হবে, না সরালে হয়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওয়ে, মানে ফরম্যাটটা মেনটেন করা। আচ্ছা, হেড হবে, আর একটা আমি বলছিলাম বডি হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা হলে আমাকে এসে জানাও ফেসবুকে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমরা প্রথমে যেটা দিলাম যে আমরা HTML লিখলে অবশ্যই এই জিনিসটা লিখবো, ডক-ট্যাব HTML। এটা দিয়ে বোঝায় যে নিচে আমরা যা কিছু লিখছি এটা একটা HTML কোড লিখতেছি, সেটা বোঝানো হচ্ছে, যেমনটা মনে করে .html দিয়ে বোঝানো হয়েছিল। আচ্ছা, এখন আমরা যেটা বললাম যে যে কোনো একটা HTML এর ফাইল বা একটা HTML এর পেজে HTML ট্যাগটা থাকবে। তুমি গুগলে যাই যদি সার্চ দাও, আমি একটু আগে দেখাচ্ছিলাম, বা এদের এখানে যদি যাও তুমি ভিতরে। আচ্ছা, এই ভিতরে কিভাবে যাইতে হয় দেখো, যে কোনো একটা ওয়েবসাইটে রাইট সাইডে ক্লিক করবা, ক্লিক করে দেখো একটা মেনু দেখবা, ভিউ পেজ সোর্স। ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলেই এর ভিতরে কোড গুলো আমরা দেখতে পারি। তো দেখো যে আমরা যা লিখছি, এই দেখো এখানে HTML আছে, এই যে HTML লিখছে, হেড লিখছে, তারপরে একটু নিচে হয়তো বডি পাবা, এই দেখো বডি লিখছে। প্রতিটা ওয়েবসাইট, মানে আমরা ধরে নিতে পারি এখন দুনিয়াতে যত ওয়েবসাইট রয়েছে তার 99% ওয়েবসাইটে HTML দিয়ে স্ট্রাকচার গুলো করা হয়ে থাকে। বিশেষ ক্ষেত্রে আছে যা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করা যায়। আচ্ছা, তা আমরা যে হেড দিলাম, হেড দিলাম। এখন এই অবস্থায় আমরা যদি সেভ করি, সেভ করা একটা ফাইল তো বোঝোই, ফাইল থেকে সেভ, অথবা তুমি কন্ট্রোল H চাপলে সেটা সেভ হবে। এই অবস্থায় সেভ করে আমরা এখানে যেখানে তৈরি করতেছিলাম, এই যে যেখানে, এটা কিন্তু ব্রাউজারে চলে আসছে, আমি ব্রাউজারে আমাদের পেজটা দেখাবো। এখন যদি আমি পেজটা রিফ্রেশ দিই, তাও দেখবা কিছু আসেনি। কারণ কি, আমি কিছু ট্যাগ লিখেছি, ওয়েবসাইটের জন্য কোনো কন্টেন্ট লিখিনি এখনো, আমি কিছু ট্যাগ লিখছি। তার মানে এখানে কোনো টাইটেল বা কোনো হেডিং বা কোনো ইমেজ কিছু আমরা অ্যাড করিনি, আমরা শুধু ট্যাগ অ্যাড করেছি, যেটা কখনো এখানে দেখানো হয় না, কখনোই দেখানো হয় না। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো যে আমি বডিটা কিন্তু হেডের ভিতরে দিইনি। HTML এর ভিতরে দুইটা জিনিস অবশ্যই থাকবে, একটা হচ্ছে হেড, হেডের শুরু হেডের শেষ, বডি শুরু বডি শেষ, এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই থাকতে হবে। আর উপরে, একদম উপরে ডক-ট্যাব HTML থাকবে। এটাও কিন্তু একটা ট্যাগ, কিন্তু এটার কিন্তু কোনো ক্লোজিং নেই, মানে শেষ নেই। যেমন এই HTML টা শেষ হয়েছে এখানে,
হেড শেষ হয়েছে এখানে, বডি শেষ হয়েছে এখানে, এর কোনো ক্লোজিং দরকার হয় না। এরকম কিছু ট্যাগ পাবা যেগুলোর ক্লোজিং দরকার হবে না। আচ্ছা, এখন হেডের ভিতরে আমরা কি কি দিব? হেডের ভিতরে আমি বলছি যে আমাদের এইখানে যেগুলো দেখানো হয়, এই যে আমার মাউসটা তো নিশ্চয়ই দেখানো যাচ্ছে, আমি কিন্তু কয়েকটা পেজ ওপেন করে রাখছি, এই অংশটা দিব। আচ্ছা, এটা আমরা কিভাবে দেই সেটা হচ্ছে, দেখো হেডের ভিতরে দিতে হবে টাইটেল ট্যাগ ব্যবহার করে। টাইটেল, TITLE, টাইটেল, এটাও একটা ডাবল ট্যাগ, তার মানে সেটা শুরু আছে শেষ আছে। শেষটা তোমাদের এখানে লিখতে গেলে হয়তো নিজে লিখতে হবে না, আমার এখানে মানে বারবারই বলতে হচ্ছে, মানে কোড এডিটর অনেক অ্যাডভান্স, এর জন্য আগে আগে চলে আসতেছে। আচ্ছা, টাইটেল, এই টাইটেলটা আসলে কি করে? উপরে যে এই যে লেখাটা দেখতেছো, আমাদের এখানে মনে করো অটো এসে পড়েছে index.html, এখানে যদি আমরা একটা লেখা আনতে চাই, এটা ফাইল নেম আসতেছে, যদি আমরা টাইটেল না দিই তখন ফাইল নেম আসে, তখন সেটা এই টাইটেলের ভিতরে দিতে হবে। এখানে মনে করো আমরা টাইটেল দিলাম মাই ওয়েবসাইট। আচ্ছা, দিয়ে আবারও রিফ্রেশ দিবা, রিফ্রেশ হচ্ছে এই বাটনটা, দেখো এখানে মাই ওয়েবসাইট চলে আসছে, টাইটেলটা দেখছো, মাই ওয়েবসাইট টাইটেলটা চলে আসছে। এটা শুধুমাত্র এই লাইনটা দেওয়ার ফলে হয়েছে। তুমি এই লাইনটা যদি আবার কমেন্টস করে রাখো তাহলে দেখবো এটা আবার হারায় যাবে। এইভাবে কমেন্টস করে রাখতে হয়। এটা সিলেক্ট করবা, কমান্ড এবং স্ল্যাশ, এটা অনেক জায়গায় অনেক রকম হতে পারে। কমেন্টটা কিভাবে করা হচ্ছে একটু দেখো, তার মানে এই অংশটা দেখাবে না, কমেন্টটা পরে শিখলে হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে আপাতত টাইটেলটা দিলাম। এটা কোথায় দিচ্ছি? আমরা হেডে দিছি। এখন আমাদের টার্গেট হচ্ছে ঠিক এরকম তৈরি করব, আমরা ঠিক এইরকম তৈরি করব। এখন এরকম যদি তৈরি করতে চাই, তাহলে এর পরের অংশটা আমাদের এই অংশটা মেক করার কথা। এই অংশটা যদি আমরা মেক করতে চাই, তাহলে এই মানে পুরো অংশটাই বেসিক্যালি বডি এর ভিতরে যাবে। পুরো অংশটা এখানে যা কিছু দেখতেছো না কেন, সব বডি এর ভিতরে যাবে। তো বডি এতে আমরা এক এক করে শুরু করি, যে এই পুরাটাকে আমরা একটা এরিয়া বিবেচনা করি। আচ্ছা, ট্যাগ, ট্যাগ তো আমরা অলরেডি 2-3টা ট্যাগ শিখে ফেলাইছি, HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ। এখন আমরা আরেকটা ট্যাগ শিখবো, সেটাকে বলা হবে ডিভ, যেটা একটা ওপেন থাকবে এবং ক্লোজ থাকবে। আচ্ছা, এখন ডিভ নেওয়া হচ্ছে কি, আমরা যে একটু আগে বললাম যে আমরা ধরে নিচ্ছি এইটুকু হেডার, এইটুকু বডি, এটা সাইড বার, এই যে নিচের এইটুকু, এই যে ফোবার ইন্ডাস্ট্রি, এটুকু আছে ফুটার। এই যে ভিন্ন ভিন্ন সেকশন বা ভিন্ন ভিন্ন পার্ট, এই পার্ট গুলোকে আলাদা করার জন্য আমরা ডিভটাকে ব্যবহার করব এবং প্রত্যেকটা একটা নাম দিব। নাম দেওয়াটাকে আমরা বলবো ক্লাস দেওয়া। যেমন আমি বলছি যে এটা মনে করো এই অংশটা হেডার, তাহলে আমি এই যে একটা ডিপ তৈরি করেছি, ওই অংশ তৈরি করার জন্য আমি একটা ডিপ ট্যাব লিখছি এবং যার একটা নাম দেব। নামটা আমি বলছি, নামটা এখানে বলা হবে ক্লাস। তাহলে এটা মনে করো আমার নাম দিলাম যে হেডার। তার মানে আমি যখন ইচ্ছা করব তাকে ডাকতে পারি, আমার হয়তো ডাকার দরকার হবে, তখন আমি বলবো যে তোমার নাম হেডার। ঠিক আছে? আচ্ছা, এখন হেডারের ভিতরে আমরা দেখতেছি দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে এই বড় একটা টাইটেল রয়েছে আর একটা ইমেজ রয়েছে। এখন আমরা সেই জিনিসগুলো বসাবো। ইমেজের জন্য আমরা একটা ইমেজ ট্যাগ ব্যবহার করব। ইমেজ ট্যাগটা এরকম IMG, এবং এর ভিতরে সোর্স দিতে হয়। সোর্স মানে হচ্ছে ইমেজটা কোথায় আছে। আচ্ছা, তারপরে আমি যেহেতু এটা একটা হেডিং, তাহলে এটা আমরা ব্যবহার করব হেডিং এর জন্য। আমাদের যে ট্যাগগুলো রয়েছে হেডিং এর জন্য, এখানে দেখবা হেডিং এর জন্য এখানে হেডিং কই গেল, এই যে হেডিং। হেডিং এর জন্য দেখো আমাদের অনেকগুলো ট্যাগ রয়েছে, H1, H2, H3, H4, H5, H6। H1টা হচ্ছে সব থেকে বড় হেডিং আসবে, ঠিক এরকম। H1 সব থেকে বড়, H2 তার থেকে একটু ছোট, এইভাবে H6 পর্যন্ত। তো আমাদের এখানে বড় একটা দরকার, এজন্য আমরা H1 নিলাম এবং যার ভেতরে লিখতে হবে মাই ওয়েবসাইট। আচ্ছা, মাই ওয়েবসাইট আমরা লিখলাম। লিখে এখন আমরা আবার সেভ করলাম। সেভ করে এখানে যদি রিফ্রেশ দিই, দেখো যে মাই ওয়েবসাইট চলে আসে।
এখন ইমেজটা আসে না, কারণ কি ইমেজটা আমরা দেই না। এখন এই ইমেজটা দেখি একটা কম্পিউটার আইকন পাই কিনা। কম্পিউটার আইকন ইমেজটা নেন, আমরা ধরো এই আইকনটা নেব, আমরা এই ইমেজটা নেব। তাই এই ইমেজটা আমরা সেভ করব। কোথায় সেভ করব সেটা হচ্ছে এই যে আমাদের যে ফোল্ডারটা ছিল মাই ওয়েবসাইট, এখানে একটা এর পাশে মাই ওয়েবসাইটের ভেতরে, তার মানে index.html এর পাশে আমরা একটা ফোল্ডার করব। এটা পাশে হয়নি, সাইডে হয়ে গেছে, ডিলিট করে দিই। এর ভিতরে হবে, এর ভেতরে আমরা হচ্ছে এখানে তৈরি করতে হবে। আমরা এই ফোল্ডারটার নাম দিলাম ইমেজেস, এবং এটা এই আমাদের এই প্রজেক্টের ভিতরেই থাকবে। আমাদের যে মাই ওয়েবসাইট যে প্রজেক্টটা এর ভিতরেই থাকবে। এখানে আমরা আমাদের এই পেজটায় যত ইমেজ ব্যবহার করবো সব এখানে রাখবো, আর এগুলো ফাইল তৈরি করার জন্য। আচ্ছা, ইমেজটা এখানে রাখতে হবে একটা সুন্দর নাম দিয়ে। তো ইমেজটা তোমরা তো জানো, সবাই সেভ করতে পারো। ইমেজ সেভ করতেছি। আচ্ছা, আমাদের ইমেজটা চলে আসে এবং এটা download.png নামে সেভ হয়েছে। তুমি যে কোনো নামে রাখতে পারো, সমস্যা নেই। এটা মনে করো কম্পিউটার আইকন, এই নাম দিলাম কম্পিউটার আইকন। এখন এই ইমেজটা আমরা চাচ্ছি যে আমাদের এখানে দেখাবে, ঠিক এখানে যেভাবে দেখানো হয়েছিল। এই ইমেজটা আমি পাইনি, এই জন্য ইমেজটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা যে কোনো একটা কম্পিউটার একটা ইমেজ দিই। এখন এখানে আমরা ইমেজটা দেখাতে চাচ্ছি। এখন এই যে ফাইলটা, এখান থেকে সে এই ইমেজের ভিতরে এই ইমেজটা দেখাবে। তাহলে কিভাবে যাবে সে? তার যাওয়ার যে পথটা, সেই পথটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে এই ফাইল থেকে প্রথমে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে যাইতে হবে, তারপরে ইমেজটার নাম দিয়ে দিলে হয়ে যাবে। তার মানে এ যদি ওই ইমেজের কাছে যাইতে চায় তাহলে সে এই ফোল্ডারের ভিতরে যাবে, তারপরে ফাইলের নামটা সেটা ব্যবহার করবে। এই অবস্থায় ওই ইমেজটা আমরা যদি সেভ করে রিফ্রেশ দিই, দেখো ইমেজটা চলে আসে। ইমেজটা চলে আসে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে হেডিং লিখতে হয় একটা ওয়েব পেজে, কিভাবে একটা ইমেজ আনতে হয়। ইমেজ আনতে হয় কিভাবে, আমি আবার বললাম যে একটা ইমেজ ফোল্ডার করবা, এই ফোল্ডারের নাম অন্য কিছু দিতে পারতা, যে নামে দাও না কেন এখানে সেই নাম দিতে হবে, এবং ইমেজটার নাম কি দিছো সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা আমাদের সেই অরিজিনাল ইস্যু যদি ফিরে যাই, তাহলে আমাদের এই অংশটা HTML এর কাজ শেষ। এরকম করতে গেলে ই দিয়ে করতে হবে, CSS ব্যবহার করে করতে হবে, সেটা আমি পরে আসতেছি। এখন এই অংশটা HTML করলাম। এবার আমরা নিচের অংশে আসি। এটা আমি বলছিলাম যে আমাদের সবগুলো বডি এর ভিতরে হবে। এটা যদি আমরা আলাদাভাবে বলি তাহলে হচ্ছে কন্টেন্ট। এখন আমরা এখানে ঠিক এটার নিচে দেখো হেডার একটা ডিপ তৈরি করছিলাম। ডিপ মানে হচ্ছে একটা এরিয়া, আমি বলছি এরিয়াকে ভাগ করা। এখানে আমরা আরেকটা ডিপ লিখবো, এটার নাম দিলাম হচ্ছে কন্টেন্ট। প্রত্যেকটা ডিভের একটা করে নাম দিতে হবে। নাম দেওয়া মানে হচ্ছে ক্লাস দেওয়া, তাকে একটা ক্লাস দেওয়া। তার মানে দেখো এই যে ওয়েব পেজটা এখন দুইটা ডিভ ট্যাগ রয়েছে। এখন কোনটা কে তা যদি আমরা বলতে চাই তাহলে তার নাম, যেমন আমি যদি বলি হেডার কে, তাহলে সে অবশ্যই এই ডিভ বলবে যে হ্যাঁ আমি হেডার। যদি বলি কন্টেন্ট কে, সে বলবে আমি কন্টেন্ট। এই নামটা তোমার ইচ্ছা মতো দিতে পারবা, পরে ব্যবহার ওই নাম ধরেই তাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখি যে আমাদের লেফট সাইডে একটা সাইড বার রয়েছে আর রাইট সাইডে কিছু লেখা রয়েছে আর কি। আচ্ছা, তো আমরা এই যে সাইড বারটা আমরা আগে করব, দুইটাই আগে করব অ্যাকচুয়ালি। কন্টেন্ট, তাহলে আমরা এটাকে ধরি লেফট সাইড, এটাকে রাইট সাইড। যেহেতু কন্টেন্টের ভেতরেই থাকবে সেহেতু আমরা এই কন্টেন্টের ভিতরে আরো দুইটা ডিভ তৈরি করি, আরো দুইটা ডিভ। একটা ডিভ তৈরি করলাম, কপি করে আরেকটা তৈরি করলাম। প্রথমটার নাম দেবো হচ্ছে সাইডবার, আর দ্বিতীয়টার নাম দেবো হচ্ছে
যে কোনো নাম দেওয়া যায়, আমি আগে বললাম এটা মনে করো আমাদের মেইন রাইট কন্টেন্টস, এটাও দিতে পারো রাইট কন্টেন্ট। এখন দেখো যে প্রত্যেকটা ডিপ বা এরিয়ার মাঝে আমরা কোড লিখবো, মাঝখানে, কিন্তু সবসময় খেয়াল করো যে আমরা যখন একটা ডিপ তৈরি করতেছি বা বডি তৈরি করতেছি তার মাঝে লিখতেছি, বাইরে লিখতেছি না। হ্যাঁ কেন বাইরে লিখতেছি না? আচ্ছা, এখন সাইড বারে আমরা কোডগুলো ঢোকাতে চাইছি, এই অংশটা ঢোকাতে চাইছি মেনু, আর রাইট সাইডে এই অংশটা ঢোকাতে চাইছি। আচ্ছা, তো আমরা রাইট সাইডের কাজটা আগে করি। রাইট সাইডে প্রথমে দেখো যে একটা বড় টেক্সট রয়েছে যেটা লেখা লরিয়ান ইপসাম। এটা যেটা একটা বড় টেক্সট, সেটাকে আমরা একটা S2 দিই। S2 এখানে যেভাবে লিখছে আমরা সেভাবে লিখি। আচ্ছা, আমরা ডামি টেক্সটও ব্যবহার করতে পারি। কপি করে এনে সুবিধার জন্য ব্যবহার করে দিচ্ছে। তাহলে এটা হবে আমাদের S2। S2 আমি বলছি এটা একটা হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ 6টা হেডিং ট্যাগ আমাদের রয়েছে, S1 থেকে শুরু করে S6 পর্যন্ত। তাহলে এটা হেডিং। আর নর্মাল যে টেক্সট, এটার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এটা হচ্ছে পি দিয়ে শুরু হবে এবং পি দিয়ে শেষ হবে। এর মাঝখানে আমরা কিছু টেক্সট দেব। এই যে পি শুরু করে পি দিলাম। আচ্ছা, দুইটা। তাহলে আমাদের রাইট সাইডটা দেখো করা হয়ে গেল। রাইট সাইড আমাদের কি ছিল? একটা S2 ছিল, এই সম্পূর্ণটাকে আমরা পি ধরতেছি এবং এটাকে আরেকটা পি ধরতেছি। পি ফর প্যারাগ্রাফ ট্যাগ, একদম সোজা প্যারাগ্রাফ পি দিয়ে শুরু হবে এবং পি দিয়ে শেষ হবে, যেমন বাকিগুলা হয়েছিল। শুধু ফরওয়ার্ড স্ল্যাশটা বেশি হবে। এই অবস্থায় সেভ করে যদি আমরা রিফ্রেশ দিই, দেখো এরকম দেখাচ্ছে যে আমাদের সেই S2 আসছে, পি দুইটা পি আসছে, আর এটা ছিল হচ্ছে হেডারের অংশ। আচ্ছা, এবার যদি আমরা সাইড বারে কাজটা করি। আচ্ছা, সাইড বারে প্রথমে আমাদের রয়েছে একটা মেনু, তারপরে এখানে কিছু টেক্সট রয়েছে। এই টেক্সট গুলারে আমরা পি হিসাবে ধরবো। পি মানে প্যারাগ্রাফ, যেটা বললাম আর কি। এখন এই মেনুটা যদি আমরা এখন তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করব? এটার জন্য অর্ডার লিস্ট রয়েছে, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আনঅর্ডার লিস্টটা কিভাবে তৈরি করব? ইউএল দিয়ে, ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? ইউএল এর ভিতরে অবশ্যই এলআই থাকবে। এলআই মানে হচ্ছে একটা এলিমেন্ট। তার মানে আমরা বলতে চাচ্ছি আমাদের সে ডিজাইনটা করে গেল যেখানে, এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে পুরাটা হচ্ছে ইউএল এবং প্রত্যেকটা আইটেম হচ্ছে এলআই। আর এখানে আমি বলছি যে লিংক হবে, মানে ক্লিক করলে অন্য জায়গায় যাবে, সেটার জন্য একটা ট্যাগ ব্যবহার করবে, সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, এ। আচ্ছা, এটা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট তৈরি করতেছি, যার ভিতরে একটা আইটেম থাকবে, অনেকগুলো আইটেম থাকবে। এলআই একটা আইটেম বোঝাচ্ছি আমরা। এর ভিতরে একটা লিংক তৈরি করব। লিংক তৈরি করার জন্য, আচ্ছা এটা একটু বড় করে লিখি তাহলে মনে বোঝা যাবে। এরকম করা যেতে পারে যে এলআই শুরু, এলআই শেষ, ইউএল শুরু, ইউএল শেষ, এই শেষ। আচ্ছা, এখানে আমরা বলছি অ্যাঙ্কর মানে হচ্ছে লিংক করা, কাউকে আমরা লিংক করব। আর এর মাঝখানে তো অবশ্যই টেক্সট লেখা যাবে। তাহলে প্রথমটা হবে হোম। দেখো আমরা হোম লিখলাম প্রথমটা, আমরা এখানে কাউকে এখনো লিংক করে পারিনি, লিংক আমরা পরে করব। তার এলআই হবে আমাদের কয়টা? 2, 4, 5টা হবে। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ওকে, দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাবাউট হবে, এডি ও এটি অ্যাবাউট। তারপরে হবে ইন্টারেস্টিং থিং, তারপর হচ্ছে বোরিং থিংস, তারপর হচ্ছে কন্ট্রাক্ট। দেখো একইভাবে করা হয়েছে সবগুলো, শুধু টেক্সট গুলা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেই
ইউএল এর ভেতরেই সবাই আছে এবং এলআই শুরু হয়েছে, এলআই শেষ হয়েছে, এলআই শুরু হয়েছে, এলআই শেষ হয়েছে, এলআই শুরু, এলআই শেষ, এবং সবার পেটের ভিতরে দেখো একটা করে এ আছে। এ দেব লিঙ্ক করার জন্য, লিঙ্ক মানে ক্লিক করলে অন্য একটা যাবে, এই জন্য এটা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু তৈরি করে ফেললাম। এবার এর বাইরে আমরা মানে ইউএল শুরু শেষ, এর বাইরে আমরা কি দেবো, একটা পি ট্যাগ দিব। ট্যাগ কেন দিব? এই টেক্সটটুকু দেওয়ার জন্য আর কি। তো টেক্সট মনে করো আমি এই টেক্সটটুকু দিয়ে দিলাম আর কি। আচ্ছা, পি এর ভিতরে দিলাম। এখন সেভ করে আমরা যদি দেখি তাহলে আমাদের এরকম হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের আর বাকি রয়েছে শুধুমাত্র ফুটার। ফুটারে শুধু একটা টেক্সট রয়েছে, ফরওয়ার্ড ইন্ডাস্ট্রি অথবা সামথিং, সেটা না। এখন ফুটারটা কোথায় তৈরি করব, এটা হচ্ছে বিষয়। দেখো আমাদের কন্টেন্ট মানে মাঝখানের অংশটা কোথায় শুরু, এই যে শুরু আর এই কিন্তু শেষ, এর মাঝখানে কিন্তু ফুটার টোকা দিলে হবে না। আর এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে কন্টেন্ট, এই যে শুরু আর এই যে শেষ। ঠিক এরপরে আমরা আরেকটা ডিপ তৈরি করব, আরেকটা ডিপ তৈরি করব যেটার নাম দিচ্ছি আমরা, নাম মানে ক্লাস দেওয়া আর কি, ফুটার, যার ভিতরে শুধু একটা লেখা থাকবে। ধরো সিম্পল একটা লেখা, এজন্য আমরা ধরে নিচ্ছি এটা ফুটার, সরি পি ধরে নিচ্ছি আমরা, যেখানে লেখা রয়েছে কপিরাইট সাইন দিয়ে ফোবার ইন্ডাস্ট্রি, ফোবার ইন্ডাস্ট্রি। ওকে, এখন তাহলে আমাদের HTML লেখা শেষ হয়েছে। আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করতেছিলাম, যেটা হচ্ছে যে এই যে আমাদের পুরো অংশ, তার মানে আমি যদি এখান থেকে ধরি এবং এই ফুটার, এই অংশটা কিন্তু আবার আরেকটা ডিভির ভিতরে রাখা উচিত ছিল, তাহলে আমরা এই কালারটা দিতে পারতাম, এই কালারটা। তাহলে আমরা পুরাটা যদি একটা ডিভির ভিতরে রাখতে চাই, না রাখলে হয় আসলে, তবে রাখাটাই ভালো। পুরো অংশটা মানে আমাদের যে হেডার, কন্টেন্ট, ফুটার সবকিছু আমরা একটা ডিভের ভিতরে রাখতে যাচ্ছি, মানে একটা এরিয়ার ভিতরে। তাহলে যদি সেটা হয় তাহলে ডিভ, সেটার নাম দেবো আমরা ক্লাস, আমাদের মনে করো কন্টেনার। এখন দেখা যায়, শোনা যায়, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম হঠাৎ করে নেটে সমস্যার জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের এই যে হেডার, কন্টেন্ট এবং ফুটার সবাইকে আমরা আরেকটা ডিভের ভিতরে রাখতে যাচ্ছি। তাই এখানে আমরা টেম্পোরারি একটা ডিভ তৈরি করে নিলাম, যেটা শুরু হচ্ছে এই এবং শেষ অবশ্যই সবার শেষে হবে। তাহলে এই শেষটাকে আমরা কেটে নিয়ে এখানে নিয়ে গেলাম। এই অবস্থায় যদি আমরা এটাকে একটু সরায় নিয়ে আসতে হবে, কারণ দেখো এই যে কন্টেনার এখানে শুরু, হেডার এখানে শুরু, কন্টেন্ট এখানে শুরু, ফুটার এখানে শুরু, এবং এই তিনটা এলিমেন্টই আমাদের মানে প্যারেন্ট এলিমেন্ট আমরা যদি বলি, সেটা হচ্ছে কন্টেনার। তার মানে বডি এর ভেতরে আমরা এই যে ছবির সাথে যদি তুলনা করি, বডি এর ভেতরে, বডি এর এই পুরাটাই হচ্ছে আমাদের বডি। তারপরে বডি এর ভেতরে এই যে এটা কি কালার বলে, গ্রিন কালার, এটা মনে করো আমাদের কন্টেনার, কারণ কি গ্রিন কালারের ভিতরে সবাই রয়েছে। তারপরে এইটুকু হচ্ছে আমাদের হেডার, এইটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আবার সাইড বার রয়েছে আর রাইট কন্টেন্ট রয়েছে, আর এটুকু হচ্ছে ফুটার। এখন এই অবস্থায় আমরা যদি রিফ্রেশ দেই,
দেখো এরকম আসতেছে, তার মানে আমাদের HTML এর কাজ শেষ। এখন আমরা এখানে কি কি ট্যাগ শিখছি আমি আবার আরেকটা রিভিউ দেবো। এই যে মূলত এরকম ডিজাইন করতে সম্পূর্ণটা CSS দিয়ে, HTML দিয়ে কোনো প্রকার ডিজাইন করা যায় না। CSS অ্যাড করলে তখনই এরকম হবে, তার আগে হবে না আর কি। আচ্ছা তাহলে এখানে আমি আবারও যদি একটু দেখি রিক্যাপ করা যেটা আর কি, যে আমাদের শুরুতে থাকবে doc_type_html এরকম থাকবে, এবং এটা একটা ট্যাগ কিন্তু এটার কোনো এন্ড হবে না। তারপরে হচ্ছে HTML ট্যাগ শুরু এবং সব শেষে HTML ট্যাগ শেষ হবে। তারপর হচ্ছে হেডের ভিতরে আরো অনেক কিছু দেওয়া যায়, আমরা আপাতত শুধু শিখলাম যে টাইটেলটা হচ্ছে আমাদের একদম এই যে উপরের যে অংশটা মাই ওয়েবসাইট, এটা হচ্ছে টাইটেল। আরো অনেক কিছু আমরা পরে শিখবো, এখানে দিব সেগুলা, এই যে ফাঁকা জায়গা আছে এখানে দিব আর কি। তারপরে হেড শুরু হেড শেষ, তার ভিতরে আমরা টাইটেল দিছি। এবার বডি শুরু বডি শেষ। বডি এর ভিতরে আমি বলছি একটা মেইন ট্যাগ বারবারই আমরা ইউজ করবো, ডিভটা হচ্ছে আলাদা আলাদা করা, যেমন যে এটা এর এরিয়া এটা তার এরিয়া এরকম, এবং প্রত্যেকটা একটা নামকরণ করাকে আমরা বলবো ক্লাস। ক্লাস কিভাবে দিতে হয়, ক্লাস লিখতে হয়, তারপরে ইজিক্যাল টু, তারপরে হচ্ছে তোমার ইচ্ছা মতন একটা নাম দিবা। নাম তোমার যাই দিবা সেটা ব্যাপার না, পরবর্তীতে যখন তাকে ব্যবহার করবা ওই নাম ধরেই তাকে ডাকতে হবে, অন্য নাম ধরে ডাকলে সে ব্যবহার করা যাবে না তাকে। আচ্ছা এখন এই যে একটা ট্যাগ, এটা হচ্ছে হেড, সরি এটা হচ্ছে ডিপ ট্যাগ শুরু ডিপ ট্যাগ শেষ, তার একটা নাম দিছি। এই নামটাকে আরেক ভাষায় বলা হয় অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট। এখানে আরো অনেক অ্যাট্রিবিউট দেওয়া যায়, আমরা পরবর্তীতে শিখবো। এখানে আমরা কন্টেন্ট ডিপ তৈরি করেছি, এটা আমাদের সাইড বার শুরু সাইড বার শেষ। এখানে হচ্ছে আমাদের রাইট কন্টেন্টের ভিতরে আমরা আমাদের ইমেজ যেমনটা ছিল আর কি, এখানে S2 দিছি, তারপরে 2টা P দিছি। আর সাইড বারে আমরা বলছি যে যখন আমরা এটাকে মেনু তৈরি করতে পারো বা মেনু বলতে পারো বা লিঙ্ক বলতে পারো আর কি, সেগুলোর জন্য আমরা ULLI ব্যবহার করবো। ULLI একটা UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটাকে বলছি, আর LI হচ্ছে একটা এলিমেন্ট। আর এ দিছি আরেক জায়গায় যাওয়ার জন্য, এর পেটের ভিতরে আমরা পরবর্তীতে লিঙ্ক দিয়ে দিব। তার মানে এটা অ্যাবাউটে যাবে, মনে করো হোমে ক্লিক করলে হোমে যাবে, তাহলে হোমের হচ্ছে .html। আচ্ছা অ্যাবাউটে মনে করো যাবে হচ্ছে about.html, সেটা আমরা এখনো তৈরি করিনি। আবার সেটা আমরা ঠিক এখানে তৈরি করবো না, এই যে index.html এর পাশে আরেকটা পেজ, সেটা হবে আরেকটা পেজ about.html। তার মানে এই যে দেখো এই যে লিঙ্কটা করলাম href রেফারেন্স, এটার মানে হচ্ছে যে লিঙ্ক করা, যে হোমে ক্লিক করলে home.html, তার মানে এই পেজে আমরা যা লিখবানি পরবর্তীতে সেটাই ওপেন হবে না, ঠিক আছে? আচ্ছা বাকিগুলো আমি লিঙ্ক করতেছি না, পরবর্তীতে করবো হয়তো। আচ্ছা এখন তাহলে আর আর কোন ট্যাগ আমরা শিখিনি, এই ট্যাগ গুলো মানে বেসিক ট্যাগ গুলো শিখলাম। এইখানে যত ট্যাগ সব এখানে আছে, এগুলো আস্তে আস্তে দেখানো হবে। এগুলো দেখানোর জন্য তো এর উপরে একটা ধারণা থাকা দরকার, না হলে এই ট্যাগ গুলো বুঝবা না। এই ট্যাগ আমি একটা একটা করেই শেখাবো, কিন্তু একদম প্রাইমারিলি যে আসলে কিভাবে কাজটা করে সেটা দেখানোর জন্য এটা দেখানো। আচ্ছা এইবার আসবে আমাদের CSS, কারণ আমরা ঠিক এরকম করতে চাচ্ছি, তাহলে আমাদের দরকার হচ্ছে CSS। আচ্ছা CSS একটা ফাইল তৈরি করতে হবে আমাদের, এখানে ইমেজের ভেতরে করলে কিন্তু হবে না, পাশে তৈরি করতে হবে। এখানে আমরা ফাইল দেব, যে ফাইলটার নাম দিব হচ্ছে style.css, অন্য নামও দেওয়া যায় সমস্যা না, style.css। এখানে আমরা স্টাইল গুলো করবো। স্টাইল বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে যে কালার সাইজ, এটা লেফটে যাবে এটা রাইটে যাবে, এই যাবতীয় সবকিছু আমি স্টাইল বোঝাচ্ছি আর কি। এখন CSS আমি একটা ফাইল তৈরি করলাম, আগের মতনই নাম দিলাম, এবং এখানে দেখো .css দিছি, কারণ কি এটা একটা CSS ফাইল, এই জন্য .css দিতে হবে এক্সটেনশন। একটু আগেও শেখাচ্ছিলাম যে index.html কেন দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। এটা হচ্ছে CSS ফাইল, এই জন্য .css, আগেটা ছিল HTML ফাইল, এই জন্য .html হয়েছিল। এখন সাপোজ মনে করো আমাদের এই যে পুরা বডিতে একটা কালার হবে,
এই যে কালারটা, এখন এই কালারটা আমরা কিভাবে নিব? প্রোগ্রামিং এ কালার নিতে হয় হেক্স কোড। কালার গ্রিন বা রেড এইভাবে আমরা ব্যবহার করি না, আমরা একটা কোড ব্যবহার করি। এই কোডটা যে কোনো পেজ থেকে তুমি কালার একটা সহজে নিতে পারবে, এর জন্য একটা এক্সটেনশন পাওয়া যায়। কালার পিকার এক্সটেনশন লিখে সার্চ দিব, কালার পিকার এক্সটেনশন, কালার জিলা বা যেটাই হোক নিবা। এটা হলে কি করবে, এই যে এখানে দেখবা যে একটা আইকন অ্যাড করবে, এরকম দেখো পিক কালার ফ্রম পেজ, এরকম একটা আইকন অ্যাড করবে। সে আইকন থেকে আমরা যদি নিই এইটা, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে বলতেছি পিক কালার ফ্রম পেজ, মানে এই পেজের কোনো এক জায়গা থেকে আমরা কালার নেব। তো এই যে মাউস আমরা যেখানে নেব, দেখো সেখানে কালার চেঞ্জ হবে। দেখো এখানে আছে ওই কালার, এখানে আছে ওই কালার, দেখো এক এক জায়গায় গেলে, এখানে গেলে দেখো এই যে সাদা হবে। তাহলে আমরা বডির যে কালারটা, এটা হচ্ছে আমাদের পুরো বডি। তো বডি এর কালারটা আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কালারটা কপি হয়ে গেছে, এটা টু 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 টু, এটা কালার। তার মানে কালারটা তোমার এখন কপি হয়ে গেছে, এটা যে কোনো জায়গায় তুমি পেস্ট করতে পারবা। এটা হচ্ছে আমাদের কালার কোড। ওই যে এই যে কালারটা, বাইরের যে কালারটা। তো এখানে যদি আমরা একটা সিএসএস লিখি যে আমাদের এই যে বডির ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কেন বলতেছি, কারণ এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এটা লিখতেছি, একজনের ডাকি, বডিরে ডাকি, বডিকেও যেমন এই ডিপটাকে কন্টেন্ট নাম দিলে ওকে ডাকা যাবে, কন্টেন্ট নাম ওকে ডাকা যাবে। তেমনি আমরা কোনো একটা ডিপকে, সরি একটা ট্যাগকে সরাসরি ডাকতে পারি, সেটাকে যেমন বডিকে আমরা ডাকলাম, যে আমি বলতেছি যে হ্যাঁ বডি, তোমাকে আমি কিছু বৈশিষ্ট্য দেব, এটাকে বলা হয় প্রপার্টি। তোমাকে আমি কিছু বৈশিষ্ট্য দেব। কিভাবে দেব, দেখো বডি লিখবো, তারপরে যে তোমরা ম্যাথে শিখছো সেকেন্ড ব্র্যাকেট বলে এটারে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন বডি, তোমাকে আমি একটা বৈশিষ্ট্য দেব, কি বৈশিষ্ট্য দেব, তোমার ব্যাকগ্রাউন্ড কালার, তোমার ব্যাকগ্রাউন্ড কালার, এটা একদম সুন্দর করে লেখা উচিত, এখানে শর্ট করে আসতেছে ব্যাকগ্রাউন্ড কালার, COLOR ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে এরকম এটা কি কয়, ক্লোন। তারপরে তুমি যে কোড, কালার কোডটা কপি করে নিয়ে আসো সেটা দিলা, তারপরে সেমিকোলন এটা দিয়ে শেষ করে দিলাম। এই অবস্থায় সেভ করলাম। সেভ করলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে? হবে না। কেন হবে না? কারণ এই সিএসএস এবং এই HTML এই দুইটার সাথে আমরা কোনো লিংক স্থাপন করিনি। লিংক করতে হবে, লিংক সম্পর্ক স্থাপন করতে হবে। তার মানে এই যে HTML এর যে জিনিসগুলা রয়েছে, এলিমেন্টস গুলা রয়েছে, সে যে এই সিএসএস গুলো ব্যবহার করবে তার জন্য একটা লিংক করা লাগবে। এই লিংকটা সাধারণত হেডারে করা হয়ে থাকে। এটা লিংক করার সিস্টেম হচ্ছে এরকম, দেখো এটা তোমরা নিজেরাই লিখবা, আমি শর্টে খটা লিখলাম, একদম সুন্দর করে টাইপ করে লিখবা। লিংক যার রিলেশন হচ্ছে স্টাইল শিট এবং HREF হচ্ছে স্টাইল ফাইলটা কোথায় রয়েছে। এই দেখো style.css পাশাপাশি রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। লিংক হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ যার ভিতরে দুইটা অ্যাট্রিবিউট রয়েছে, একটা হচ্ছে কোন টাইপের রিলেশন করা হচ্ছে, স্টাইল শিট টাইপের রিলেশন করা হচ্ছে, এবং ফাইলটা কোথায় রয়েছে। এই ফাইলটার নাম তুমি যাই দিবা, মনে করো করিম স্টাইল, করিম স্টাইল, তাহলে এখানেও তোমার নামটা করিম স্টাইল দিতে হবে। এই যে এখানে রিলেশনটা, রিলেশনের নামটাও করিম স্টাইল দিতে হবে, ঠিক আছে? এই স্টাইল ফাইলটার নাম যা হবে এটাও তাই হবে, যার ফলে কি হবে, এর সাথে একটা লিংক হয়ে যাবে। তার মানে এই যে আমাদের HTML এর সাথে এবং CSS এর সাথে একটা লিংক হয়ে গেল। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ওইটা হয়ে যাওয়ার কথা এবং গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার যদি ওইটা হয়ে যায় তাহলে ঠিক আছে। এখন আমরা দেখো যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এইটুকু, এই যে মাঝখানে যে বক্স, এইটুকুরে আমরা ধরিলাম কন্টেনার ধরছিলাম। যদি এখানে একটু খেয়াল করো, এই যে কন্টেনার, তাহলে কন্টেনারে এটা দেখো পুরা বডি জুড়ে থাকবে না, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে থাকবে কন্টেনারটা, ঠিক আছে? মানে একদম এদিকে শেষ পর্যন্ত যায়নি, রাইট সাইডও শেষ পর্যন্ত যায়নি, মাঝ বরাবর আসবে। তো মাঝ বরাবর যদি আনতে চাই ওকে, তাহলে আমরা কি স্টাইল দিতে হবে, তাহলে ওকে কন্টেনারকে ডাক দিতে হবে। তাহলে কন্টেনারকে যদি ডাক দিতে চাই তাহলে কন্টেনার, এবং এইভাবে। এখন কন্টেনার কিন্তু কোনো একটা ট্যাগ ছিল না, কন্টেনার হচ্ছে একটা নাম ছিল। এখন নাম যদি হয় তাহলে তার আগে ডট দিতে হয়, ডট কন্টেনার। এখন যদি এর কোনো বৈশিষ্ট্য আমরা এখানে দিই তাহলে ওখানে সেটা পেয়ে যাবে। যে কোনো নামকে মানে ক্লাসকে ডাকতে গেলে আমরা ডট ব্যবহার করব, ডট এবং সেই তার নাম। তার মানে এরপরে যদি আমরা কন্টেন্ট, পরে আমাদের আরেকটা ক্লাস রয়েছে কন্টেন্টস, কন্টেন্ট,
এখানে যদি এর আমরা ডাকতে চাই বা ওর কোনো বৈশিষ্ট্য দিতে চাই তাহলে দেখবো ডট কন্টেন্ট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর সিএসএস গুলো কিভাবে লিখতেছি একটু খেয়াল করো, প্রত্যেকটার পরে আরেকটা দিচ্ছি, এটা যেন আবার এর ভিতরে ঢুকাই দিয়ে না, এটা যেন এরকম যেন ঢুকাই দিয়ে না, এটা কিন্তু ইনভ্যালিড। এখানে দেখো রেডও আসতেছে, আমাদের একটা শেষ হবে এবং আরেকটা শুরু হবে। আচ্ছা, এবার আমরা কন্টেনার দিলাম, দিলাম আমরা, হ্যাঁ কন্টেনারে আমরা কিছু বৈশিষ্ট্য দিতে যাচ্ছি। এখানে ফাঁকা দেওয়াটা দরকার না, ফাঁকা মুছে যাবে। কন্টেনার আমরা বলতেছি যে মাঝ বরাবর চলে আসবে। এখন এইটার উইথ কতটা সেটা যদি আমরা দেখতে চাই, এখানে আরেকটা এক্সটেনশন রয়েছে, এটা দিয়ে আমরা, আচ্ছা এটা উইথ, দেখি এটা উইথ কত, এটা মাপা যায় মাত্র 700 পিক্সেলস, এরকম 700 বা 702 পিক্সেল, আমরা ধরে নিচ্ছি 700 পিক্সেল। এটা একটা এক্সটেনশন, এটা গুগল থেকে নামায় নিতে পারবে, ব্রাউজার এক্সটেনশন মেজার ইট। আমার নেট কি আদৌ কাজ করতেছে? হ্যাঁ করতেছে, এই যে মেজার ইট একটা এক্সটেনশন, এটা ওরকম ইনস্টল করলে এখানে এই আইকনটা আসবে, পরে আইকনে ক্লিক করতে হয়, তারপর যেটুকু মেজার করতে চাও তার উইড হাইট সব বলে দিবে। আচ্ছা, এখন যেটা বললাম যে এটার হাইট উইড হচ্ছে 700 পিক্সেলস আর কি। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি উইড ও প্রপার্টি দিচ্ছি, মানে কন্টেনার আমাদের এই যে বক্সটা, বক্স বলতে আমরা বোঝাচ্ছি এই যে শুরু, এই যে ডিপটা শুরু, এই যে ডিপ শেষ, এর ভিতরে তো আমাদের পুরো জিনিস হয়েছে। এটাকে আমরা নাম দিচ্ছি, নাম দিলাম কন্টেনার, এবং তার বৈশিষ্ট্য দিচ্ছি তোমার উইড হবে 700 পিক্সেলস। পিক্সেলস হচ্ছে পরিমাপের একক, মাপার একক, মানে কতটুকু উইড, কতটুকু হাইট, কতটুকু লেন্থ, এটা হচ্ছে একটা একক। যেমন আমরা বলি 1 কেজি 2 কেজি, পিক্সেল হচ্ছে মাপার একক এখানে। আচ্ছা, তাহলে উইড যদি আমরা 700 দিই, এখানে যদি রিফ্রেশ দিই, তাহলে দেখো উইড হয়েছে 700 পাইছে, কিন্তু ও লেফটে চলে আসে, রাইটে সব জায়গা। এখন আমরা চাচ্ছি তুমি 700 নিবা, কিন্তু লেফটেও একই পরিমাণ জায়গা রাখবা, রাইটেও একই পরিমাণ জায়গা রাখবা। এটা হচ্ছে কিভাবে দিতে হয়, মার্জিন দিয়ে করতে হয়, মার্জিন লেফট এবং মার্জিন রাইট, এই দুইটা প্রপার্টি দিয়ে করতে হয়, বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা দেবো হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফট হচ্ছে অটো দিব, এবং মার্জিন রাইটও অটো দিব। আমি কপি করে নিলাম মার্জিন লেফট এবং মার্জিন রাইট। দেখো আমরা একসাথে কিন্তু অনেকগুলা বৈশিষ্ট্য দিতে পারি, যেমন এই বডি এর মাত্র একটা বৈশিষ্ট্য দিছিলাম, এখন ওই বডিতে যদি তুমি আরো বৈশিষ্ট্য দিতে চাও তাহলে এইভাবে দিতে হবে যে এটাকে নিচে করে আবার আরেকটা জিনিস লিখবা এবং তার ভ্যালুটা লিখবা। এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এরকম বলা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা দিলাম যে এই যে কন্টেনারটা তোমার মার্জিন লেফট অটো, অটো বলতে বোঝাবে সমান স্পেস যতটা রাইট নিবে। তো এই অবস্থায় যদি আমরা রিফ্রেশ দিই, দেখো ওই কন্টেন্টটা মাঝখানে চলে আসতেছে, ওই কন্টেন্টটা। এবং আচ্ছা, আমাদের কি মার্জিন টপের দরকার আছে? মার্জিন টপও একটু দরকার আছে একটু, এটা আর অটো দিব না, এটা যেহেতু অল্প সেহেতু আমরা কিছু পিক্সেলে দিয়ে দিই। মার্জিন টপ মনে করো, ওইটা মনে করো 50 পিক্সেলস, আমরা মাপলাম না, ম্যাপে দেওয়া উচিত না, 50 পিক্সেল দিলাম, যার ফলে কি হবে দেখো উপর থেকে কিছুটা নিচে চলে আসে। এবং দেখো লেফটের সমান জায়গা, রাইটের সমান জায়গা, এটা শুধুমাত্র হয়েছে এইটুকু দেওয়ার কারণে, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, মানে তুমি লেফটেও অটো নাও, রাইটে অটো নাও, মাঝখানে অবস্থান করো। তাহলে দেখো আমাদের সেই ইমেজটা আমরা যদি ফলো করে যে এরকম চলে আসে। এখন আসলো, এখন আমরা হেডারের দেখো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা হেডার। তাহলে এই কালারটা আমরা এখান থেকে কপি করে পিক কালার দিয়ে এই কালারটা কপি করে, এই যে কালার কোডটা কপি হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা হেডার আমরা কাকে দিয়েছিলাম, এই যে হেডার, ঠিক আছে। তাহলে এরকম আমরা এখানে লিখবো ডট হেডার, হেডার হচ্ছে একটা ডিভের নাম, বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার এটা নাও, ঠিক আগে যেভাবে দিছিলাম আমরা বডি এর ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে দিছিলাম, তেমনি হেডারকে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এটা আমি বলছি এটা একটা হেক্স কোড, প্রত্যেকটা কালারের হেক্স কোড পাওয়া যায়। দেখো আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে রিফ্রেশ দেওয়া মাত্রই। আচ্ছা, তারপরে আমাদের রয়েছে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, ঠিক আছে। তো এরপরে যে কন্টেন্ট আমরা অলরেডি মানে এখানে নিয়েছি কন্টেন্ট,
কন্টেন্ট, তাকে বলছি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার, তুমি এখানে হোয়াইট যদি লিখতে তাও হয়, হোয়াইট লিখলেও হয়। এভাবে অনেকগুলো কোড মুখস্থ, এই দেখো তাহলে হোয়াইট হয়ে গেছে আমাদের কন্টেন্ট, তার মানে মাঝের অংশটা। আর যদি ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল আমরা সেটা একটু দেখে নিই। ফুটারের কালার হচ্ছে এইটা ছিল। তাহলে এই যে ফুটারের যে নামটা, আমরা এই যে ফুটার এর নাম দিচ্ছি ফুটার, তাহলে .f_t_r ফুটার। ফুটারেরও আবার ওরকম বলতেছি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে এই যে কালারটা আমরা কপি করে নিয়ে আসলাম কালার পিকার দিয়ে। তাহলে দেখো, আচ্ছা এখন এই যে ফুটারের হয়ে গেছে, বডি হয়ে গেল, হেডার হয়ে গেল। এখন এখানে কিছু স্পেস দেখা যাচ্ছে মাঝখানে, এটা মার্জিন। এই ব্রাউজারটা অটো একটা মার্জিন নিয়ে নেয়। এটা যদি স্টপ করতে চাও তাহলে একদম উপরে একটা জিনিস লেখা উচিত, এটা মানে হচ্ছে সবাই, স্টার ওয়াল, সবার অটো মার্জিন, সরি, সবার অটো মার্জিন 0 হবে। এবং প্যাডিং জিনিসটা আমি পরে শেখা পারি, এখন প্যাডিং 0। তার মানে আমি বলে দিচ্ছি অটো মানে ব্রাউজার থেকে কোনো প্রকার স্টাইল নেওয়ার দরকার নেই, মার্জিন প্যাডিং নেওয়ার দরকার নেই। এটা যারা রিফ্রেশ দিয়ে দেখো যে এক্সট্রা স্পেস গুলো ছিল, জায়গাগুলো ছিল, সেইগুলো অলরেডি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এটা এই কোডটা দেওয়ার জন্য মার্জিন এবং প্যাডিং, মার্জিন 0 প্যাডিং 0, এই স্টেপ। তার মানে সবার মার্জিন এবং প্যাডিং 0 করে দেওয়া হোক। সবার সে 0 করলো, তারপরে এখানে যদি আমরা কারো মার্জিন দিই সেটা আবার কাজ করবে, মানে সবার প্রাথমিক পর্যায়ে আমরা 0 করে নিচ্ছি। এখন যদি আমাদের হেডারে মার্জিন দরকার হয় আমরা এখানে দিলেও সেটা কাজ করবে। আচ্ছা, এখন আমরা হেডার অংশটা আসি। হেডার ইমেজটা, এই ইমেজটা নিতে পারলে খুব ভালো হতো, তাহলে একদম ওরকম হতো। আমরা এই ইমেজটা যদি নিতে চাই তো একটা স্ক্রিনশট দিয়ে আমি ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা নেবো আমরা, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, এটা আমি যে স্ক্রিনশটটা নিলাম এটা মনে করো আমাদের computer.png, আমাদের আবার সেই ইমেজ ফোল্ডারের ভিতরে আমি রাখলাম। ঠিক আছে, মানে আমি এই আইকনটা নিই, তাহলে তোমরা বুঝবা না যে অন্যরকম হয়ে গেছে। ওই আইকনটা আমি নেব এবং ওই আইকনটার আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আমার এই ইমেজ ফোল্ডারের ভিতরে রাখলাম এবং দেখা নাম দিয়েছি computer.png। তাহলে আমরা আমাদের ওই যে যেখানে ইমেজটাকে লিঙ্ক করিলাম এখানে যদি computer.png লিখে দিই তাহলে ইমেজটা পরিবর্তিত হয়ে ওই ইমেজ হয়ে যাবে। দেখো এই যে ইমেজটা পরিবর্তিত হয়ে ওই ইমেজটা চলে আসে। ঠিক আছে, তার মানে আমরা ইমেজটার একটা স্ক্রিনশট নিলাম, ওই ইমেজটা যেটা আমরা গুগলে পাইনি স্ক্রিনশট নিলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু খেয়াল করার বিষয় যে এর চারিপাশে একটা কার্ভ ছিল, কার্ভ, এই যে চারিপাশে একটা কার্ভ ছিল, এটা কার ছিল বলতো? এটা ছিল হচ্ছে এই যে কন্টেনারের, কারণ এইটুকু হচ্ছে আমাদের কন্টেনার, এটুকু হচ্ছে কন্টেনার, তার মানে আমাদের সাইটের এইটুকু। আমাদের কিন্তু ওরকম কার্ভ নেই। এই কার্ভ করতে গেলে যে প্রপার্টিটা দিতে হয় সেটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এতটুকু, বর্ডার রেডিয়াস হয়তো 20 পিক্সেল দিলে হবে, এটাও পিক্সেলে কাউন্ট করা হয় বর্ডার রেডিয়াস, তার মানে ওরকম কার্ভ তৈরি হবে। এখন যদি তুমি রিফ্রেশ দাও, বর্ডার রেডিয়াস 20 পিক্সেলস কন্টেনার। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের দিতে হবে, ওভারফ্লো হিডেন। দেখি, হ্যাঁ এবার হয়েছে। এটা হচ্ছিল কি যে আমরা কন্টেনারের কার্ভ দিচ্ছি, কিন্তু কন্টেনারের ভিতরে প্রথমে যে এলিমেন্টটা রয়েছে হেডার, এরা কিন্তু কার্ভ নেই, যার ফলে কি হচ্ছে ওটা ওর উপর দিয়ে চলে যাচ্ছে। মানে কন্টেনারটা কার্ভ থাকতেছে কিন্তু হেডারটা ওর উপর দিয়ে চলে যাচ্ছে, উপর দিয়ে যেয়ে সে কার্ভটাকে তলে ফেলা যাচ্ছে আর কি। এই তলে ফেলা যাতে না দেয়, সে সবসময় উপরে থাকে, এই জন্য ওভারফ্লো হিডেন। তার মানে কেউ এর উপছে পড়বে না, উপছে পড়া আমরা যেটা বলে, যে বালতিতে পানি ঢালে যেমন উপছে পড়ে, সেরকম বিষয়টা যে এর প্রথম যে এলিমেন্টটা ছিল হেডার, সে এই কন্টেনারের উপরে চলে যাচ্ছিল, মানে বাইরে দিয়ে চলে যাচ্ছিল, যে বর্ডার রেডিয়াসটাকে হাইড করে দিচ্ছিল। এই জন্য আমরা এখানে বলতেছি ওভারফ্লো হিডেন, তার মানে কেউ উপছে পড়বে না, কন্টেনার ভিতরে যেই থাকুক না কেন সে বাইরে যেতে পারবে না, ওর ভিতরেই তাকে থাকতে হবে। এটা দিয়ে আমরা সেটা বলতেছি। আর বর্ডার রেডিয়াস তো বললাম এই যে কার্ভ করা, বর্ডার রেডিয়াস মানে হচ্ছে কার্ভ করা। মার্জিন টপ মানে হচ্ছে যে উপর থেকে এতখানি সরে আইছে,
মার্জিন লেফট রাইট অটো দিচ্ছি, এর মানে হচ্ছে লেফটেও যে জায়গা, রাইটেও সেই জায়গা। আর উইডথও আমরা মেপে নিয়ে আসছিলাম। আচ্ছা, এইবার আমরা হেডারে যদি আসি, হেডারে দেখো আমাদের ইমেজটা এই লেফটে যাবে এবং টেক্সটটা রাইটে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা এই ইমেজটাকে ধরতে চাই, মানে সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করব? আমরা এইভাবে সিলেক্ট করতে পারি যে হেডারের ভিতরে যে ইমেজটা রয়েছে তাকে ফ্লট লেফটে নাও। দেখো কিভাবে করা থাকে। এটা আগে পরে লেখা কোনো ব্যাপার না, যে কোনো সময় লিখতে পারো। আমরা বলতেছি হেডার নামে যে ব্যক্তিটা রয়েছে, যে ডিপটা রয়েছে, তার ভিতরে যে ইমেজটা রয়েছে সেটাকে তুমি লেফটে পাঠায় দাও। লেফটে পাঠানোর মানে হচ্ছে ফ্লট, ফ্লট লেফট। আচ্ছা, এবার যদি রিফ্রেশ দাও, দেখো সব ফ্লট লেফটে চলে গেছে। এর কারণে হচ্ছে যে ওভারফ্লো করার জন্য, ওভারফ্লো করার জন্য, তার মানে সবাই লেফটে চলে যাচ্ছে এবং হেডারটা ওভারফ্লো করতেছে। এখন হেডারও ওভারফ্লো করবে না, মানে হেডার কন্টেন্ট কেউ ওভারফ্লো করবে না। ফুটার মানে তার নিজেদের কন্টেন্ট অন্য জায়গায় যাবে না। এই দেখো সব আবার আগের মতন চলে আসে। তার মানে হেডার কন্টেন্ট ফুটার সবাইকে আমি বলে দিলাম যে তোমার ভিতরে যে কন্টেন্ট গুলো রয়েছে সেটা যাতে আরেকজনের উপরে যে না পড়ে, ওভারফ্লো হিডেন মানে যাবে না। আচ্ছা যাক, আমরা সেই আগে হেডারে আসি। হেডারে বললাম যে হেডার তোমার ভিতরে যে ইমেজটা রয়েছে তাকে ফ্লট লেফটে পাঠিয়ে দাও। আর ওয়েবসাইট, সরি ওয়েবসাইট বলতে আমি বোঝাচ্ছি এই যে লেখাটা আর কি, এই সনটা হেডারের ভিতরে আমরা এই সন দিয়েছিলাম, এই সন তোমাকেও আসলে লেফটে পাঠাতে হবে, এর লেফটে পাঠাতে হবে। তাহলে আমরা এটাও বলতে পারি, এটা কপি করে আমি নিলাম যে হেডার তোমার ভিতরে যে এই সন রয়েছে তাকেও ফ্লট লেফটে পাঠিয়ে দাও। কোনো চেঞ্জ হবে না কারণ অটো ফ্লট লেফটে চলে যায়। এখন এই সনে আমাদের অনেক স্টাইল করা লাগবে, অনেক স্টাইল করা লাগবে। প্রথম কাজ হচ্ছে দেখো এটা অনেক বড় করা লাগবে এবং কালার হতে হবে সাদা। তো আমরা কালারটা একটু করি। কালার, কালার হচ্ছে সাদা। এখানে তুমি হোয়াইট দিতে পারো অথবা সাদার কোড হচ্ছে FFF। এগুলো মুখস্থ করা লাগে না, এগুলো সব জায়গায় ওই যে কালার কোড, এটা দিয়ে কপি করে আনা যায়। এখান থেকে যদি এটা কপি করে নিয়ে আসো, এই লেখাটার উপরে রাখলা, দেখে কপি করলা, দেখো অনেকগুলা F কপি হবে না, এই যে অনেকগুলা F কপি হবে। এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখো যে ওইটার কালার সাদা হয়ে গেছে। এখন এখন এই যে এখান থেকে একটা ধরে নিয়ে যাওয়া, এখানে করা, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। শর্টে খটে একটা জিনিস আছে সেটা দিয়ে তুমি সহজে করতে পারবা, সেটা হচ্ছে যে সেই এলিমেন্টটার উপরে রেখে ইনস্পেক্ট, এটা এই ব্রাউজারে থাকবে, ওইখানে আমরা ইনস্টল করতে পারবো, পরে সেগুলো কপি করে নিয়ে যাব। ইনস্পেক্ট, এখন রাইট সাইডে চাপা চেপে একদম লাস্টের আগেরটা ইনস্পেক্ট। এই দেখো এই সন, এই যে ওইখানে আমরা যা যা লিখছি, তার মানে এই যে কোডে, কোডে যা যা লিখছি সব তুমি এখানে দেখতে পারবা, সব এখানে দেখতে পারবা। দেখো এই যে সাইড বার, তারপরে যে মেনু তৈরি করতেছিলাম আমরা ULLI দিয়ে, তারপরে পি দিয়ে দেখো প্যারাগ্রাফ তৈরি করলাম, তারপরে যে রাইট কন্টেন্টস এখানে এই সন দিছিলাম, তারপরে দুইটা পি দিছিলাম, সব এখানে দেখতে পারবা। লেফট সাইডে তুমি HTML দেখতে পারবা আর রাইট সাইডে হচ্ছে CSS দেখতে পারবা। তো আমরা যে এই সনে যাচ্ছিলাম। আচ্ছা এই সনের আগে আমরা আগে কিছু কাজ করে আসি, যেটা হচ্ছে যে দেখো এই যে হেডারটা দেখো চারিপাশে একটু জায়গা রয়েছে, খেয়াল করো চারিপাশে এই যে নিজেদের ভিতরে জায়গা। এই যে হেডারে আমরা শুধু এখন পর্যন্ত দিছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে এই যে কালারটা দিছি, আর হচ্ছে ওভারফ্লো হিডেন দিছি, এই দুইটা বৈশিষ্ট্য দিছি হেডারে। এই যে হেডারে এই দুইটা দিছি। এখন আরো আমাদের কিছু দিতে হবে, সেটা হচ্ছে যেটা বলছিলাম চারিপাশে একটু জায়গা হবে। প্যাডিং, প্যাডিংটা মনে করো 50, 50 বেশি হয়ে যায়। অনুমান না আসলে, এখানে তোমার দেখে বুঝতে হবে যে এটা কতটুকু জায়গা হতে পারে, কতটুকু জায়গা হতে পারে। আমি ধরে নিচ্ছি যে আমাদের হয়তো 20-এর মতন। এটা কমানো বাড়ানো যায়, গেমিং কি দিয়ে কমানো বাড়ানো যায় এটা। আচ্ছা, তারপরে এখানে আরো অনেক বৈশিষ্ট্য, তুমি এখানে এই যে প্যাডিং, তারপরে আরো যদি চাও যে এখানে কালার চেঞ্জ করবা সেটাও করতে পারো। তারপরে যা মন চায় এখানে সব এরকম ইন্টার চাপলে হয়, এখানে এরকম রাখে ইন্টার চাপলে যদি এর ভিতরে আর কি বৈশিষ্ট্য দেবো। আর আমাদের আপাতত লাগতেছে না, পরবর্তীতে দেখবা যে আরো কিভাবে এখানে আরো বৈশিষ্ট্য দিতে পারে। জাস্ট মনে করো প্যাডিং দেওয়ার আগে কেমন ছিল, এরকম ছিল,
এই যে হিডেনের এখানে মনে করো চাপ দিবা লাস্ট এলিমেন্টের উপরে, দিয়ে ইন্টার চাপা, তারপরে নতুন কি প্রপার্টি দিতে যাচ্ছ প্যাডিং, সেটা আমরা দিচ্ছি 20 পিক্সেলস। দেখো প্যাডিং দেওয়ার ফলে কিটা হয়েছে, এটা যদি বন্ধ করে রাখতে চাও দেখো পরিবর্তনটা খেয়াল করো, যে তার নিজেদের ভিতরে জায়গা বাড়ছে আর কি, চারিপাশ থেকে একটা জায়গা সালটিয়ে নিয়ে আসে। আচ্ছা তাহলে এটা কপি করে এটা এখানে লিখলেই সেভ হবে না, এটা কপি করে নিয়ে যেতে হবে, সিলেক্ট করে তোমাদের যে হেডার, এই যে হেডার এটাকে মুছে দিয়ে ওইটা দিতে হবে, তার মানে রিপ্লেস করে দেওয়া যেটা আমরা বলে, আবার নতুন করে যখন এখানে দিব না, তাহলে এক লেখা দুইবার হয়ে যাবে। দেখো ওই জিনিসটা পেয়ে গেছে, এই যে পেয়ে গেছে, এখন রিফ্রেশ দিলে পেয়ে যাবে। কিন্তু এখানে না দিয়ে আমি যদি রিফ্রেশ দিতাম তাহলে কিন্তু হারাই যেত। আচ্ছা এই যে এবার আমরা আসবো এই ইমেজটা, এই সেই ইমেজের উপরে চাইপে রাইট ক্লিক ইনস্পেক্ট, তারপর ইমেজ, ইমেজে আমরা শুধু দিচ্ছি ফ্লট লেফট, ফ্লট লেফট না, আমরা ইমেজের উইডথটা একটু দেখে আসি, ওই যে আবার সেই এক্সটেনশনটা ব্যবহার করে ইমেজের উইডথটা যদি দেখি, তো ইমেজটা হয়তো এরকম আমরা ধরে নিচ্ছি 96 পিক্সেলস। তাহলে এই যে ইমেজটা, এটা এই যে ফ্লট লেফট, এখানে চাপলাম উইডথ 96 পিক্সেলস, 96 পিক্সেলস হবে, ঠিক আছে, ওই 96 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে ওদের মতন হয়ে গেল। আচ্ছা ওদের মতন হলো নাকি আমাদের মনে একটু ই হয়ে গেল, আচ্ছা আরেকটু দিই আমরা। এরকম আচ্ছা ওই যে এখানে রাখলে দেখো উল্টো পাল্টা ওই যে সিলেক্টের মতন মনে হচ্ছে, এটা কিছু না, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে 115, আচ্ছা 115 দিই ওয়েট, তারপর আবার আমরা সে আগের মতন করে এটা কপি করে নিয়ে যাবো, কপি করে আমাদের যেখানে ইমেজ, এই যে এটা রিপ্লেস করে দিলাম। আচ্ছা এবার আসবো আমরা এই সনে, আর একটু দিলে মনে হয় ভালো হতো, 120 দিয়ে দিই, 120 পিক্সেলস। আচ্ছা এবার আমরা এই সনে আসবো, এই সনে আমরা সেটা হচ্ছে বড় করা দরকার, এরকম অনেক বড় করা দরকার। এখন ইমেজ বড় করার জন্য আমরা একটা বৈশিষ্ট্য ব্যবহার করেছি উইডথ, আমাদের অনেক বড় ছিল উইডথ দিয়ে দিলাম। যদি লেখা বড় করতে চাও তাহলে কিন্তু উইডথ দিলে হবে না, এটা যে প্রপার্টিটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ফন্ট সাইজ। তোমরা যারা মাইক্রোসফটে কাজ টাজ করছো মাইক্রোসফট অফিসে, তারা হয়তো জানো যে ফন্ট সাইজ কি জিনিস, এটাও পিক্সেলে মেজার করা হয়, মানে এটা যত বাড়াবা, ধরো আমি এখন 40 দিছি, তার মানে দেখো আমাদের অনেক বড় হয়ে গেছে। এটা এখান থেকে ফন্ট সাইজ আসলে দেখা যায় না, তারপর আমরা অনুমান করে নিচ্ছি এটা হয়তো 60-এর মতো রয়েছে, 60, তো এখানে আমরা 60 দিয়ে দিতে পারি। আচ্ছা আর এ হচ্ছে কি করবে, উপর থেকে একটু আসবে এবং লেফট সাইড থেকে কিছু যাবে, তাই তো, তাহলে এটা মার্জিন, মার্জিন লেফট দিচ্ছে হচ্ছে 20 পিক্সেলস, মানে এই সাইড থেকে একটু সরে যাবে, আর উপর থেকে একটু নামবে, মার্জিন টপ মনে করো 10 পিক্সেলস। আচ্ছা মার্জিন টপ 10 পিক্সেলস দিলাম, তখন লেফট মানে সে এই সাইড থেকে একটু সরে গেল, আমার মাউসটা দেখা যাচ্ছে নিচে, আর মার্জিন টপ মানে উপর থেকে একটু সরে গেল। আচ্ছা আর একটা হচ্ছে একটু ব্যাকা করে আছে, দেখো মাই ওয়েবসাইট লেখাটা একটু ব্যাকা করে আছে, এই ব্যাকাটা করার জন্য আমরা যে প্রপার্টি ব্যবহার করবো সেটা হচ্ছে ফন্ট স্টাইল, এটা আছে ইটালিক, তার মানে একটু বেঁকে গেছে দেখো। আর এদের এদের আসলে একদম এক্স্যাক্টলি এরকম কেন হচ্ছে না, এরা স্পেশাল ফন্ট ব্যবহার করছে, এই ফন্টটা আমাদের এখানে নাই হয়তো, কি ফন্ট ব্যবহার করেছে সেটা আমরা দেখতেও পারছি না, যখন আমরা রিয়েল টাইম প্রজেক্ট করি তখন সব বলে দেয় যে আমরা এই ফন্ট ব্যবহার করেছি। ফন্ট জিনিসটা হচ্ছে যে কি টাইপের লেখাটা হবে, মানে মোটা ছোট স্টাইল, এই জিনিসটা হয় ফন্ট। যেমন তোমরা যদি সব থেকে পপুলার ফন্ট লাইব্রেরি হচ্ছে গুগল ফন্টস, এখানে অনেক ফন্টস রয়েছে এবং সেই ফন্টস গুলো আমরা ব্যবহার করতে পারি। এই ওয়েবসাইটে যদি আমরা একটু যাই, উম, আচ্ছা এই দেখো, যে এই ফন্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা যা কিছু লিখি না কেন এরকম স্টাইল হবে, এই ফন্টটা যদি ব্যবহার করি যা কিছু লিখি এরকম স্টাইল হয়। এই যে ফন্টটা দেখো, এই যে খুব সুন্দর লেখা লাগতেছে, তুমি যে এই ফন্টটা আমরা যদি আমাদের পেজে ব্যবহার করি তাহলে আমরা এরকম লেখা বানাতে পারবো। তো ঠিক একইভাবে এরা হয়তো কোন একটা ফন্ট ব্যবহার করেছে সেটা আমরা জানি না, কারণ একটা ইমেজ থেকে ফন্টটা ডিটেক্ট করা যায় না, চিহ্নিত করা যায় না। আচ্ছা
তাহলে আমরা আপাতত মোটামুটি আমাদের টার্গেটকে কাছাকাছি নিয়ে যাওয়া। এক্স্যাক্টলি এরকম হবে না, কারণ ওই যে বললাম ফন্টের ব্যাপার রয়েছে, তারপরে যে স্পেশাল উইথ টুইট আমরা জানি না, এগুলো যখন রিয়েল টাইম প্রজেক্ট দেয় তখন সবকিছু আমাদের ওই যে ফটোশপের পিএইচডি ফাইল দিয়ে দেয়, সেখানে সবকিছু বোঝা যায় যে এটা দূরত্ব কত কত পিক্সেলস, এটা দূরত্ব কত পিক্সেলস, এখান থেকে দূরত্ব কত পিক্সেল, সবকিছু দেওয়া থাকে ওইখানে। তুমি সেটা ধরো 20 পিক্সেলস, তুমি এখানে এসে বসে দিবা মার্জিন রাইট বা মার্জিন বটম 20 পিক্সেলস এরকম। আচ্ছা, তো এরকম যে এই সন আমরা যে স্টাইল গুলো দিলাম সেগুলো কপি করে আমাদের এই যে এই সনে দিয়ে দিলাম সব। আচ্ছা, এখন যদি রিফ্রেশ দিই তাহলে আচ্ছা আমাদের এই প্যাডিংটা মনে হয় আরেকটু হবে। এই যে প্যাডিংটা, এই যে একটা হেডারে যে প্যাডিংটা দিয়েছিলাম, হেডার কই, হেডারের প্যাডিংটা আমরা 30 পিক্সেলস দিয়ে দিই, তাহলে হয়তো একটু ওদের মতন হবে না। এই দেখো কাছাকাছি গেছে আর কি, ফন্টটা ওরকম আসে না কারণ ওরা অন্য ফন্ট ব্যবহার করতেছে। আচ্ছা, তাহলে হেডারের কাজটা মোটামুটি শেষ আমরা বলা যায়। আচ্ছা, এবার হচ্ছে আমরা এগুলো তো সব লিখলাম, এবার আমরা নিচের অংশ আসে, এই যে সাইড বার, এই অংশটা আসে। আচ্ছা, তো এই অংশটা আমাদের ডিটেক্ট করতে হবে যে কে কত পিক্সেলস বা কত পার্সেন্টেজও দিতে পারো। তো আমার এটা মনে হচ্ছে যে এটা হয়তো 25 আর এটা হয়তো 75, যাতে তুমি পার্সেন্টেজ হিসাব করো। তাহলে প্রথমেই দেখো যে আমরা ওই যে সাইড বারের উইথ, এই যে সাইড বার, এখন সাইড বারের জন্য কিন্তু আমরা এখানে কিছু লিখছিলাম না, দেখো কোথাও ডট সাইড বার দিয়ে কিছু লেখে নাই। সেক্ষেত্রে আমরা এখানেই তৈরি করতে পারি ক্লাসটা। কিভাবে? এখানে এই প্লাস সাইনে অ্যাড করবা, এই যে প্লাস সাইনটা ওই এলিমেন্টটাকে রাখবা, ওই সাইড বারেরটাকে রাখবা, রেখে প্লাস সাইন, এ দেখো সে নিজে একটা সাইড বার অ্যাড করে নেছে, মানে ডট সাইড বার ক্লাসটা নামটা অ্যাড করে নেছে। এবার আমরা ওর বৈশিষ্ট্য দেব। বৈশিষ্ট্য আমরা বলতেছি উইড হবে 25% এবং ফ্লট লেফট হবে, উইড 25%, ফ্লট লেফট হবে। আচ্ছা, এখন দেখো আর বাকিগুলো, বাকি রাইট কন্টেন্টটা অটো দেখো এর উপরে চলে আসে। তাহলে একে যদি আমরা 25% দিই উইড, এটাকে কেন পার্সেন্টেজ দিলাম? কারণ আমরা যখন ইমেজে দিছিলাম তখন কিন্তু উইডটা পার্সেন্টেজে না, পিক্সেলে দিছিলাম। এখানে পার্সেন্টেজ দিচ্ছি, এটা কোনো ইমেজ না, এটা আসলে একটা কন্টেন্ট এরিয়া, এটা একটা এরিয়া। এরিয়ার ফলে আমরা এখানে পার্সেন্টেজ ব্যবহার করতেছি, এটা একটা বড় এরিয়া, এই জন্য পার্সেন্টেজ ব্যবহার করতেছি। সাইড বার দিলাম, যে এটা একদম আগের মতন সিলেক্ট করে কপি করবা, কপি করে এখানে পেস্ট করে দিবা। আগের মতন রিপ্লেস করা লাগতেছে না। কেন রিপ্লেস করা লাগতেছে না? কারণ আমাদের সাইড বারটা ছিল না, সাইড বারটা আমরা নতুনই করলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর সাইড বারে পরে যে অংশটা রাইট কন্টেন্ট, তাহলে সাইড বারকে যদি 25% দিই তাহলে একে দেওয়া উচিত 75%। তাহলে উইথ 75% এবং ফ্রন্ট লেফট, কারণ এ লেফট তার পাশাপাশি ও লেফট, সাইড বার লেফট তার পাশাপাশি ও লেফট। আচ্ছা, তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এই যে এখানে দিলাম, তাহলে রাইট কন্টেন্টও আমাদের ই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা রাইট কন্টেন্টটা একটু আগে কাজ সেরে আসি। আমি তখন দেখছিলাম, দেখো রাইট কন্টেন্টের উপর একটু জায়গা রয়েছে, নিচে একটু জায়গা, রাইটে একটু জায়গা, লেফটে একটু জায়গা। তাহলে আমরা এক এক করে এই যে রাইট কন্টেন্ট যেখানে লিখতেছিলাম, ধরো মার্জিন টপ আমরা দিলাম 20 বা 25, মার্জিন লেফট, মার্জিন লেফট হচ্ছে হয়তো দিলাম 10। ও না, এখানে আসলে মার্জিন দেওয়াটা মনে হয় ঠিক হবে না। এখানে কারণ হচ্ছে কি, মার্জিনটা উইথ থেকে কাউন্ট করে, তার মানে উইথ 75%, মার্জিন দিলে নিচে নেমে যাবে আর কি। তাহলে আমরা প্যাডিং দিই, যে আমরা বলি যে তোমার লেফট হ্যান্ড। দেখো এই একটা জিনিস হয়তো আমি এটাকে বলি না আর কি, যেটা হচ্ছে যে আমরা যদি এরকম প্যাডিং দিই 25%, তার মানে কি হচ্ছে,
সব পাশ থেকে প্যাডিং 25 চলে আসে। আচ্ছা এখানে দিলেই ঝামেলা করতেছে, আমরা এটাতে না দিয়ে ইন্ডিভিজুয়াল এলিমেন্টসে দিব, সমস্যা না। আমরা এখানে আচ্ছা এরকম রাখি। আমরা আপাতত উপর মিস করি, মার্জিন টপ 20 পিক্সেলস 25 পিক্সেলস, মার্জিন বটম হচ্ছে 25 পিক্সেলস। আমরা লেফট রাইটে দিচ্ছি না, কারণ সেটা উইড থেকে কমে যাবে, এজন্য দিচ্ছি না, লেফট রাইটে দিচ্ছি না। এটা এটা আমরা পরবর্তীতে দিব, এটা সমস্যা না। যদি এখানে দিতে চাও সেক্ষেত্রে আসলে অপশনটা কি, সেক্ষেত্রে পার্সেন্টেজে দিতে হবে। তার মানে এরকম করতে পারি আমরা যে আমাদের লেফটে 1%, রাইটে 1%, তাহলে এখান থেকে 73 হয়ে যাবে, কারণ যেহেতু আমরা 2% দিয়ে দিচ্ছি। কিভাবে সেটা হচ্ছে এটা না, এই যে মার্জিন লেফট 1%, মার্জিন রাইট 1%। তো 1% দিয়ে কিছু হলো না, আমরা আরেকটু কমাই, তাহলে 71 যদি দেয় তাহলে আমাদের 4 বাকি থাকলো। আচ্ছা 4 বাকি থাকলে আমরা 2 করে দিতে পারবো, এদিকে 2, মার্জিন লেফটে 2 আর রাইটে 2। এবার দেখো মোটামুটি ঠিক হয়েছে আর কি। আর টপে আমরা কেন পার্সেন্টেজে দিচ্ছি না, টপে ফিজিক্যালি দেওয়া যাচ্ছে, কারণ আমরা টপ ওয়াইজ কোনো হাইট ফিক্স করিনি। যদি হাইট ফিক্স করতাম তখন আমাদের হয়তো পার্সেন্টেজে দেওয়া লাগতো। এখানে 71 কেন দিলাম, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে তার সর্বমোট রয়েছে 75। সে মার্জিন লেফটে 2 ছাড়ে দিয়ে আসতেছে আর মার্জিন রাইটে 2 ছাড়ে দিয়ে আসতেছে। আচ্ছা এটা আমরা কপি করতেছি, রাইট কন্টেন্টসটা, এই যে রাইট কন্টেন্টসটা কপি করলাম। কপিটা করা ঠিকভাবে হয়নি, কপিটা এই যে সেকেন্ড ব্র্যাকেট সহ করতে হবে এবং এই ডট সাইন সহ। আচ্ছা এবার করলাম, এবার আমরা সেভ করে যদি রিফ্রেশ দিই তাহলে ঠিক থাকলো। আচ্ছা এবার আমরা এই যে H2, এই H2 তে আসি, এই H2 তার মানে এখানেও দেখতে পাচ্ছি তারও উপর নিচ কিছু মার্জিন রয়েছে, পি এর উপর নিচেও কিছু মার্জিন রয়েছে। আচ্ছা তো H2 তে যদি আসতে চাই, আমি আগে ভাবে যেমন বলতেছিলাম যে রাইট কন্টেন্টসটাকে তুমি অ্যাড ক্লাস করবা, রাইট কন্টেন্টস এখানে সিলেক্ট করে বলবা, তারপরে একটা ফাঁকা দিবা, দিয়ে বলবা যে তোমার ভিতরে যে এই সন রয়েছে তাকে তাকে আমি স্টাইল করতে চাচ্ছি। তার মানে রাইট কন্টেন্টস এর ভিতরে যে এই সন, এর ফন্ট সাইজ মনে করো 30, হ্যাঁ 30, এটা 30, এবং এটা মার্জিন টপ মনে করো 10, মার্জিন বটম মনে করো 20। আচ্ছা তাহলে আমরা S2 এর কাজ শেষ, S2 আমরা দিলাম, সেভ করলাম কপি করে এনে। তারপরে আমি আরেকটা আমাদের পি নিতে হবে, তাহলে আবার আগের মতন এটাকে ক্লাস নেব, তারপরে একটা ফাঁকা দিব, দিয়ে পি, তার মানে হচ্ছে যে রাইট কনসেন্স এর ভেতরে যে পিটা রয়েছে তাকে আমরা স্টাইল করতে চাচ্ছি। তার মনে করো মার্জিন বটম দিতে চাচ্ছি, তাহলে হয়তো এরকম হয়ে যাবে মার্জিন বটম। এটা যদি ফন্ট সাইজ দিতে চাও সেটাও সম্ভব, এটা যে একটু ছোট ফন্ট সাইজ হয়তো আমরা 14 বা 15 দিতে পারি, 15 দিতে পারি। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস ফন্ট সাইজের পাশাপাশি আরেকটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে লাইন হাইট, দুইটা লাইনের দূরত্ব। এটা কিভাবে দিতে হয় দেখো, লাইন হাইট এখানে যদি আমরা 30 পিক্সেল দিই, দেখো দুইটা লাইনের দূরত্ব অনেক বেড়ে গেছে। এখন অবশ্যই সেটা সামঞ্জস্য রেখে দিতে হবে, এটা হলে মনে হয় ঠিক আছে। 22 পিক্সেল দিলাম দুইটা লাইনের দূরত্বটা, ঠিক আছে। তারপর আমরা এটা কপি করে নিয়ে গেলাম, কপি করে দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা তাহলে ওই অংশটা আমাদের শেষ। এবার আমরা হয়তো ফুটার ধরবো, ফুটার এই অংশ পরে আসছে, সাইড বার ওখানে একটা কমপ্লেক্স আছে তো এই অংশটা পরে আসে। আচ্ছা ফুটার, ফুটারে শুধু আমাদের পি কে স্টাইল করা লাগবে। তার আগে ফুটারকে বলে আসতে হবে যে তোমার ভেতরে যারা রয়েছে তাদেরকে মাঝখানে পাঠিয়ে দাও। কেন মাঝখানে পাঠিয়ে দাও, কারণ আমাদের ডিজাইনে ছিল, এরকম ডিজাইনে ছিল যে ফুটারে মাঝখানে যাবে এবং দেখো চারিপাশ থেকে খুব প্যাডিং হবে। তাহলে ফুটারে অলরেডি দেখো আমাদের কিছু স্টাইল রয়েছে, এই যে আমরা আগে করছিলাম ফুটার, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং ওভারফ্লো হিডেন। আচ্ছা ফুটারে আমরা যেটা বলবো যে তোমার ভিতরে যারা রয়েছে তাদেরকে মাঝে পাঠায় দাও। এইটাকে বলার জন্য আমরা যে প্রপার্টি ব্যবহার করি সেটা হচ্ছে টেক্সট লাইন, টেক্সট লাইন সেন্টার। দেখো ফুটারটা মাঝখানে চলে গেছে, মানে ফুটারের কন্টেন্টটা, ফুটারটা না, ফুটারের
ভিতরে যারা রয়েছে তারা মাঝখানে চলে গেছে। এবার হচ্ছে প্যাডিং। প্যাডিং কেন দেব, কারণ এই দেখো এর চারিপাশে কিছু জায়গা রয়েছে, চারিপাশে উপর নিচে জায়গা রয়েছে আর কি। এখন এখানে উপর, শুধু উপরে আর নিচে দিলে হয়ে যাচ্ছে, এই দুই সাইডে দরকার হচ্ছে না, কারণ এটা তো অটো মাঝখানে চলে আসছে। এখন ফুটার, তাহলে আমরা দেবো হচ্ছে প্যাডিং টপ 20 পিক্সেলস, প্যাডিং বটম হচ্ছে 20 পিক্সেলস। এই যে হারাই চাইলে নিচে আসে আজকে, ঠিক আছে। দিলাম এবং আচ্ছা দিলাম ফুটার। তাহলে এটা আমরা কপি করলাম, কপি করে যেহেতু ফুটারটা আমাদের আগে থেকে ছিল, ওই ফুটারটা আমরা মুছে দিয়ে তারপর আমাদেরটা পেস্ট করে দিব। ফুটার দুইবার থাকতে পারবে না, দুইবার থাকা নিয়ম না। আচ্ছা, এবার এটাকে কালার করতে হবে, কালার দেখো সাদা করতে হবে আর কি। তাহলে আমরা বলবো যে ফুটারটাকে নিলাম, ফুটার, এবং তোমার ভিতরে যে পিটা রয়েছে সেটার কালারটা তুমি হোয়াইট করে দাও, হোয়াইট বা ওই যে সাদা যে সাইন আমি বলছিলাম এফ 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 এফ, এটা দিলে আমরা কাজ করব। তারপরে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের বলা যায় যে আমাদের ফুটারটাও শেষ। এবার আমরা আসি আমাদের মেইন অংশটা, এটা হচ্ছে সাইড বার। এখন সাইড বারে আচ্ছা, আমরা এই লিঙ্ক গুলো আসলে দেওয়া উচিত, তা নাহলে ভালো লাগবে না দেখতে। প্রত্যেকটারে লিঙ্ক দেওয়া উচিত, প্রত্যেকটারে লিঙ্ক গুলা দেওয়া উচিত। আমরা অনেকগুলা লিঙ্ক দিছিলাম না আর কি, পেজ গুলা যদিও এখনো তৈরি হয়নি, লিঙ্ক তো অনেক পরে দিতে হবে। আচ্ছা, লিঙ্ক দিলাম, দেখলে দেখো সবগুলো একই রকমের লাগতেছে। আচ্ছা, এখন আমরা এখানে স্টাইল করব, স্টাইল করব এলআই কে স্টাইল করব, কারণ এই দেখো প্রত্যেকটা এলআই এর নিচে ডট ডট রয়েছে, এগুলো কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো আমরা সাইড বার, সাইড বারকে বলছি তোমার ভেতরে, মানে সাইড বার যার নাম তার ভেতরে যে এলআই রয়েছে তার স্টাইল করবো আমরা। তার স্টাইলে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দেখো নিচে দিয়ে যে ডট ডট রয়েছে, এগুলোর বলা হয় বর্ডার। তো নিচে রয়েছে শুধুমাত্র, এর জন্য আমরা বলবো বর্ডার বটম 1 পিক্সেল। ওই বর্ডারকে বলা হয় ডট ডট, এই জন্য ডট ইট। বর্ডারের কালারটা কি দিছে, আচ্ছা কালারটা আমরা দেখি এখান থেকে নেওয়ার চেষ্টা করি। কালারটা হচ্ছে এই যে এটা, দেখো এটা একটু খেয়াল করো, এটা একটু অন্যরকম ভাবে বর্ডার বটম, মানে নিচে বর্ডার দিচ্ছি, বর্ডারের মানে হাইটটা কতটুকু হবে সেটা হচ্ছে প্রথমে। তাহলে দেখো এটা যদি আমি বাড়ায় দিতাম, তাহলে দেখো বর্ডার গুলো বড় বড় ডট ডট হচ্ছে, ওখানে ছোট ছোট রয়েছে, তার মানে 1 পিক্সেল, বড় দিলে হয়ে যাবে। আমি একটু বড় দিয়ে দেখি। আর ডটের মানে ডট ডট বর্ডার রয়েছে, আর একটা রয়েছে বর্ডার ড্যাশিট রয়েছে, ডিএসএস বর্ডার। আচ্ছা, সেটা আসতেছে না, ডট ইট, এটা কেটে দিয়ে পরে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশ, ড্যাশ রয়েছে, ডট ইট রয়েছে, ডট ইট, তারপরে রয়েছে ডাবল রয়েছে, অনেক স্টাইলে দেওয়া যায় বর্ডার, অনেক স্টাইল হয়। আমাদের এখানে লাগবে হচ্ছে ডট ইট, ডট ইট। আচ্ছা, এবং এটা ছোট লাগবে, 1 পিক্সেলের মতো লাগবে। আর লাস্টে হচ্ছে কালার, মানে যে বর্ডারটা আমরা দিব সেটা কি কালারের হবে সেটা। আচ্ছা, এটা আমরা কপি করে নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা এর স্টাইল করব। আচ্ছা, তাহলে আবার সে প্রথম থেকে আসতে হবে আমাদের, যে সাইড বার, সাইড বারের ভিতরে যে এ রয়েছে তার স্টাইল করব। আচ্ছা, আরেকটু ভালোভাবে দেওয়া যায় সেটা হচ্ছে মানে একদম সবগুলো মানে পথ উল্লেখ করে, যেমন সাইড বারের ভিতরে প্রথমে কে রয়েছে, ইউএল রয়েছে, তারপরে কে রয়েছে, এলআই রয়েছে, তারপরে হচ্ছে এ। এখন এর ক্লাস যদি আমরা এর স্টাইল যদি করি, দেখো এটা ছোট একটা এরিয়া জুড়ে রয়েছে, এই যে এইটুকু এরিয়া জুড়ে রয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, এই হোমে ক্লিক করা লাগবে এমন না, কেউ যদি এই যে এই ফাঁকা জায়গায় ক্লিক করে তাহলে সে হোমে চলে যাবে। অ্যাবাউট এর ক্ষেত্রে এখানে যদি সে ক্লিক করে তাহলে সে অ্যাবাউটে চলে যাবে। কিন্তু আপাতত দেখো শুধু এই হোমেই ক্লিক করা লাগতেছে, এদিকে সরে আসলে কিন্তু এখানে ক্লিক করলে সে যাবে না। তো এটাকে যেভাবে করা হয় সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে সে পুরাটা জুড়ে থাকবে,
এই পুরাটা জুড়ে থাকবে, দেখো এখন পুরাটা জুড়ে আছে। আচ্ছা, আর জায়গা লাগবে, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং হচ্ছে মনে করো 15 পিক্সেলস ছিলাম আমি, 15 বেশি হয়ে যায়। আচ্ছা, প্যাডিং এক এক সাইডে এক এক রকম দরকার হবে। দেখো উপরে আর নিচে হয়তো কম, এই দুই সাইডে বেশি দরকার হবে। তাহলে প্যাডিং এ আমরা 2-3 ভাবে দিতে পারি। শুধু প্যাডিং দিলে, শুধু প্যাডিং যদি দিই, তার মানে সে 4 সাইডে পাবে। যদি তুমি প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম এইভাবে দাও, তার মানে সে এক এক সাইডে পাচ্ছে। ঠিক মার্জিনের ক্ষেত্রে ওরকম, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন বটম, প্রতি সাইডে যদি আলাদাভাবে দিতে চাও। শুধু যদি মার্জিন দাও বা প্যাডিং দাও, তার মানে সে সব সাইডে পাবে। আর যদি এইরকম দিই, দেখো আমি একটু দেখাচ্ছি। দেখো এখানে কি করছে, একটা ফাঁকা দিছে মাঝখানে, তার মানে প্রথম 10টা সে আসলে উপরে নিচে পাচ্ছে, আর 25টা লেফট রাইটে পাচ্ছে। এটা এরকমই। তার মানে বিষয়টা কিভাবে ঘোরে দেখো, 10 পিক্সেলস, 25 পিক্সেলস, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এটা আসলে বোঝাতে গেলে তোমাদের ঝামেলা হয়ে যাবে না, অত বোঝার দরকার নেই। এটা মনে রাখো যে প্রথমটা হচ্ছে উপর নিচ ডিটেক্ট করে, আর দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইট ডিটেক্ট করে। তার মানে দেখো আমাদের ওরকম হয়ে গেছে খানিকটা। আচ্ছা, কালারও ওরকম বর্ডারের মতন হবে কালারটা। তার মানে যে কালারটা আমরা নেই, কালারের কোডটা, এটাকে বলে দিচ্ছি যে তোমার কালার হবে এই যে এদের যেমন ছিল আর কি। কালারটা হয়তো আমরা ঠিকভাবে কপি করতে পারিনি, কারণ টেক্সট থেকে তো কালারটা ঠিক কপি করা যায় না। রিয়েল টাইম প্রজেক্টে বলছি যে সবকিছু বলে দেয়, কালার ঠালার সবকিছু আমরা জানি আগে থেকে। আচ্ছা, এর নিচে একটা এক্সট্রা দাগ আছে দেখো, প্রত্যেকটা মেনুর নিচে এই দাগটা কিন্তু এদের নাই। তাহলে এটা যদি তুমি মুছতে চাও, তাহলে যেটা দেবো এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। টেক্সটটাকে ডেকোরেশন করা হচ্ছে নাম। তার মানে দেখো দাগগুলো হারাই গেছে। ঠিক আছে, দাগগুলো হারাই গেছে এবং খানিকটা ওদের মতনই হয়েছে বলা যায়, আমাদের ওদের মতন হয়েছে। আচ্ছা, তাহলে এই এটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই। আমরা ডটটাকে কপি করিলাম না, এই যে এই ডটটা বাদ থেকে গেছিল আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটার কাজ মনে করো শেষ। এটা সামনে হয়তো আরেকটু স্পেস ছিল। হ্যাঁ, এটা যদি চাও তো অন্যভাবে অ্যাডজাস্ট করা যায়। যে আমরা যদি চাই যে ইউএল কে মার্জিন রাইট দেবো, তাহলে আমরা কিভাবে দিতে পারি। সাইড বারের ভিতরে যে ইউএল রয়েছে, সেটা মার্জিন রাইট দিলাম হচ্ছে আচ্ছা, বাবা, 10, 8, আচ্ছা 8 পিক্সেলস দিই। তাহলে একটু ওদের মাঝখানে একটা গ্যাপ হলো, যে গ্যাপটা আমাদের দরকার ছিল। এই যে মাঝখানে যে গ্যাপটা। আচ্ছা, এবার আমরা এই যে পিতে আসি। পিতে যদি আসতে চাই, তাহলে সাইড বারের পিতে যাব। তার মানে সাইড বার তোমার ভেতরে যে পিতে রয়েছে, তাকে দেখো কি করতে হবে, চারিদিকে একটা মার্জিন বা প্যাডিং যা মন চায় তুমি দিতে পারো। মাঝে মাঝে এরকম হয় যে তোমার মার্জিনে দিলেও একই, প্যাডিং দিলেও একই। বেশি হয়ে গেছে, আমরা 10 দিই নাকি? 10 দিলে আবার কম হয়ে যায়। ও আবার এটার ফন্ট সাইজ অনেক ছোট দিছে দেখো এর থেকে, মানে ছোট অক্ষর। তাহলে এটার হয়তো আমরা ফন্ট সাইজ কত 12-13 এরকম দিছে। আচ্ছা, প্যাডিং আরেকটু দেওয়া দরকার। আচ্ছা, এরকম দিই আর কি। তার মানে সে চারিদিকে 15 পিক্সেল মার্জিন পাইছে। ঠিক আছে, চারিদিকে 15 পিক্সেল করে মার্জিন পাইছে, এবং ফন্ট সাইজটা এরকম হয়েছে। যদি তুমি লাইন হাইটও দিতে চাও, সেটাও দিতে পারো। লাইন হাইট 18। এটা যদি আমরা কপি করে নিই, তাহলে যোগ দিলাম। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন ক্লায়েন্ট যখন আমাকে এরকম ডিজাইন দিবে, তখন কিন্তু আমাদের একদম পারফেক্ট হতে হবে। এখন কিন্তু পারফেক্ট হয়নি। কেন পারফেক্ট হয়নি? কারণ এটা
নর্মাল একটা ইমেজ আছে, পিএনজি ইমেজ, যেখানে আমরা ফন্ট সাইজ জানি না, ফন্ট ফ্যামিলি মানে এই ফন্ট ফ্যামিলি জানি না, প্রত্যেকটা দূরত্ব কত সেটা আমরা জানি না, এটার এক্সাক্ট কালার কি সেটাও আমরা জানি না। আমরা বিভিন্ন অনুমান করে বিভিন্ন পিকার দিয়ে এখান থেকে ওখান থেকে নিলাম, এটা করলাম। কিন্তু এক্স্যাক্টলি যখন মানে লাইভ কাজ করা হয় তখন মনে করো একদম সবকিছু প্রি ফিক্স থাকে, তাহলে তোমার এই যে উইড হাইট এটা নিয়ে কনফিউশন হবে না। বাট তারপর তো মোটামুটি কাছাকাছি গেছে না? আচ্ছা, আজকে মনে হয় এটুকু থাকুক। ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়েছিলাম প্রথমে, এটা আমি পাঠাই দিবানি। এখানে কালকে থেকে বেসিক্যালি এখান থেকে দেখাবো যে প্রত্যেকটা ট্যাগ, প্রত্যেকটা টাইটেল ট্যাগ, হেড ট্যাগ, বডি মানে কি, কি কখন ব্যবহার করব, তারপরে দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে যে ট্যাগটা কিভাবে ব্যবহার করতে হয়, ট্যাগ নেম শুরু, ট্যাগ শেষ। এখানে এই দেখো এসটিএমএল লিস্ট, আমরা যে লিস্ট অলরেডি ব্যবহার করে আইছি, দেখো ইউএলএলআই আমরা যা ব্যবহার করেছি সব এখানে আছে এবং খুব বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে এখানে। আমি একটা করে করে সব শিখাবানো যে আহ, কোনটার জন্য কি, ক্লাস কি, এটাকে এসটিএমএল ক্লাস, ক্লাস কিভাবে ব্যবহার করতে হয়, সিএসএস কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, সিএসএস আমরা যে একটা বাইরের ফাইলে ব্যবহার করেছি, এটা না করে এর ভিতরে ব্যবহার করা যায়, মানে এরকম লিঙ্ক আপ না করে এর ভিতরে যা কিছু লিখছো সেগুলো এখানেই ব্যবহার করা যায়, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড ওয়ে না। স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে সিএসএস ফাইল সবসময় এক্সটার্নালি রাখা ভালো, স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আমি তোমাদের আহ, এই সবকিছু পাঠাই দিবানে যা কিছু করা হয়েছে, তারপরে এই ওয়েবসাইটের লিঙ্কটা আর ছোট একটা ইমেজ দিবানে, সেটা তোমরা ট্রাই করবা দেখি ওরকম করতে পারো কিনা।